ড্রামার শুরুতেই আমরা ফ্যাংজি নামের এক মেয়েকে দেখতে পাই। আজকে ওর হাই স্কুলের ফাইনাল রেজাল্ট দেবে আর পরিবারের সাথে ওর রেজাল্ট দেখার জন্যই অপেক্ষা করছে। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল পরিবারের সাথে ওর রেজাল্ট সেলিব্রেট করবে বলে। কিন্তু তখনই স্কুল থেকে ওকে জানানো হয় 1 নাম্বারের জন্য ফ্যাংজি ফেল করেছে। যেটা শুনে তো সবাই অনেক বেশি আপসেট হয়ে যায়, আর এর ফলে তো ফ্যাংজির ইউনিভার্সিটিতে যাওয়ার স্বপ্নটাই ভেঙে যায়। তখনই ওর মনে পড়ে, আরে আজকেই তো ও স্কুলের বইগুলো পেপার কালেক্টরের কাছে বিক্রি করে দিয়েছে। ও তখন ওনার পিছনে ছুটতে থাকে, প্লিজ আমার বইগুলো দিয়ে যাও, এই বইগুলো আমার আবারও প্রয়োজন। বছর ওদের স্কুলে বেশ কয়েকজন স্টুডেন্টই ফেল করেছে, যার কারণে ওদের সবাইকে রিঅ্যাডমিশন করানো হবে। প্রিন্সিপাল লি সবার সামনে ফ্যাংজিকেও তখন পরিচয় করায় আর বেশ কিছু স্টুডেন্টের নাম বলে যারা একইভাবেই ফেল করেছে। ওদের সবারই পুনরায় অ্যাডমিশন করানো হয়েছে, কিন্তু এতে করে টিচাররা ওদের উপর ভীষণ বিরক্ত হয়ে পড়ে। প্রথমে তো কোনো টিচারই ফেল করা স্টুডেন্টের ক্লাসই নিতে চাইছিল না। প্রফেসর লিন তখন ওদেরকে রিকোয়েস্ট করতে থাকে, যার কারণে টিচাররাও ওদের আবারও ক্লাস নিতে রাজি হয়। আজকে ওদের প্রথম ক্লাস ছিল, কিন্তু ফ্যাংজি তো ক্লাসে বই আনেনি, যার কারণে টিচার ওকে একটু বকা দিয়ে বলে, যাও বাসায় গিয়ে তোমার বই নিয়ে আসো। ফ্যাংজিও তখন দৌড়ে যায় বই আনার জন্য, কারণ স্কুল থেকে ওর বাসা খুব কাছাকাছি ছিল। কিন্তু যাওয়ার সময় রাস্তায় তার এক ছেলের সাথে ধাক্কা লাগে, আর যার ফলে তো ও কাদা মাটিতে পড়ে যায়। বেচারি দাঁড়ায় ছিল, যার কারণে কিছু আর না ভেবে বাসায় গিয়ে বই নিয়ে আসে। এরপর স্কুলে এসে ফ্যাংজি দেখে ওর জুতো জোড়া ময়লা হয়ে গিয়েছে। ও যখন ধুতে নেয়, ওর হাত থেকে ওর জুতো তো পানিতে পড়ে যায়। ও তোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারছিল না। তখন ওর ক্লাসমেট ইয়ান আসে আর ওকে একটা কেমিক্যাল দেয়, এটা তুমি পানিতে মেশালে তোমার জুতো তো কিছুক্ষণের মধ্যে আবারও ভেসে উঠবে। যেটা শুনে ফ্যাংজি ওই কেমিক্যাল পানিতে মেশায়, কিন্তু ওর জুতো তো ভেসে ওঠে না, বরং সেখানে প্রচন্ড জোরে এক বিস্ফোরণ হয়। আর সে পানি পুরো লিক করে স্কুলের 2টি ক্লাসরুম একদম পানিতে ভরে যায়। যেটা দেখে তো সবাই প্রচন্ড অবাক হয়। আর প্রফেসর লিন যখন এ ব্যাপারে জানতে পারে, তখন তো উনি প্রচন্ড রেগে যায়। পুরো স্কুলের সবার সামনে ফ্যাংজিকে দাঁড় করিয়ে ওকে পানিশমেন্ট দেবে বলে ঠিক করে। আর তখন সবার সামনে জানায়, যতজন আবারও রিঅ্যাডমিশন নিয়েছে ওই সব স্টুডেন্টদেরকে তাদের পুরনো স্কুলে পাঠানো হবে। যেটা শুনে রিঅ্যাডমিশন নেওয়া স্টুডেন্ট সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ওখানে আমরা গুছান নামের এক স্টুডেন্টকে দেখতে পাই, যে এটা শুনে তো প্রচন্ড খুশি হয়। আরে তোমরা এত ভয় কেন পাচ্ছ? আমাদের এই স্কুল থেকে তো পুরনো স্কুল আরো বেশি ভালো, সেখানে গেলে আরো বেশি মজা হবে। কিন্তু এরপর আমরা ওই পুরনো ক্লাসরুমের সিন দেখতে পাই, যেটা প্রায় ধ্বংস হওয়ার মতো অবস্থা ছিল। ওরা সবাই আসে ওদের ক্লাসরুম ঠিক করার জন্য, কিন্তু এই অবস্থা দেখে সবাই প্রচন্ড আপসেট হয়ে পড়ে। তখন ওদের এক ক্লাসমেট দিন সবার সামনে ফ্যাংজিকে অপমান করতে থাকে আর বলে সবকিছু ফ্যাংজির জন্য হয়েছে। ফ্যাংজি যদি আমাদের ক্লাসমেট না হতো, তাহলে আমাদের এখানে আবার ফিরতে হতো না। ওর শাস্তি আমরা কেন ভোগ করব? যেগুলো শুনে তো গুশান একটু বিরক্ত হয়। শুধু শুধু তুমি ওকে কেন ব্লেম করছো? ও তো টিচারদের বলেনি আমাদেরও পানিশমেন্ট দিতে। এখানে তো টিচারদের দোষ, আমাদের অন্যভাবে ট্রিট করছে। এখানে এক কথা দু কথায় ডিং আর গুশানের মধ্যে ঝামেলা শুরু হয়। ফ্যাংজি তখন ওদের ঝগড়া থামানোর চেষ্টা করে আর চিৎকার করে বলে, আজ আমার জন্যই সব হয়েছে, আমার জন্য তোমাদেরও সাফার করতে হচ্ছে। আমি তোমাদের প্রমিস করছি, এই সিচুয়েশন থেকে আমি তোমাদেরকে বের করব। অন্যদিকে আমরা লিন নামের একটা ছেলেকে দেখতে পাই। ও তো খুব ভালো স্টুডেন্ট ছিল আর খুব ভালো মার্কস নিয়ে হাই স্কুল কমপ্লিট করেছে, কিন্তু ও ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে বরং আবারও স্কুলে ফিরে এসেছে। এর কারণ হলো, ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চেয়েছে সে সাবজেক্টও পড়তে পারেনি। এবার তো ও প্রফেসর লিনের সাথে দেখা করতে আসে আর জানায় ওর পছন্দের সাবজেক্ট বায়োলজিতে ও পড়তে চায়। যেটা শুনে তো প্রফেসর লি একটু খুশি হয় আর ওকে আবারও ভর্তি নিয়ে নেয়। ভালো স্টুডেন্টদের সাথে ওর ক্লাসও ঠিক করে দেয়। এরপর তো ফ্যাংজি মিস লি এর সাথে দেখা করতে আসে আর ওর কাজের জন্য মিস লিকে সরি বলে, আমার ধারা এরকম আর কখনোই হবে না, প্লিজ আর একটা বার আমাকে সুযোগ দেন। তখন মিস লি বলে, আচ্ছা ঠিক আছে, একটা কন্ডিশনে দিতে পারি, যদি তোমরা সবাই অ্যাভারেজ নাম্বার করতে পারো, আর যদি খারাপ রেজাল্ট করো তাহলে তো তোমাদের ওই একই ক্লাসেই থাকতে হবে। যেটা শুনে তো ফ্যাংজির সাথে সাথে রাজি হয়ে যায়, আমি প্রমিস করছি আমরা ভালো মার্কস তোলার চেষ্টা করব আর স্কুলে কোনো ঝামেলা করব না। এরপর ফ্যাংজি সবাইকে সেগুলো জানায়। তখন ওরা আরো বেশি আপসেট হয়ে পড়ে
আমরা যদি পড়াশোনায় এতই ভালো হতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না, আর আমরা এই ক্লাসরুমে থাকতাম না। আবারও ওদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখনই ওদের ক্লাসমেট চ্যাংজি বলে, এটা কি ঝগড়া করার জায়গা? তোমরা ঝগড়া না করে এর বদলে পড়াশোনাও তো করতে পারো। যেটা শুনে ওরা সবাই চুপ হয়ে যায়। ইয়ান তখন ফ্যাংজিকে বলে, এত মার্কস নিয়ে পাস করতে গেলে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এর জন্য আমাদের ভালো কোনো স্টুডেন্টের হেল্প লাগবে। তখনও লিনের কথা বলে, ও তো ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে আবারও আমাদের স্কুলে রিঅ্যাডমিশন নিয়েছে। যদিও আমাদের ক্লাসে আসে তাহলে আমাদেরও হেল্প হবে। আচ্ছা, আমরা কি কোনোভাবে লিনকে আমাদের ক্লাসে আনতে পারি? যেটা শুনে ফ্যাংজি বলে, আরে তুমি টেনশন নিও না, লিনকে আমাদের ক্লাসে আনার দায়িত্ব আমারই। পরদিন থেকে ও লেগে পড়ে লিনকে রাজি করানোর জন্য, আর ওকে ইমপ্রেস করতে ওর জন্য অনেকগুলো অরেঞ্জ নিয়ে আসে। এরপর ও যখন লিনের কাছে যায়, লিন তো ওকে কোনো পাত্তাই দেয় না। ওর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়, যেটাতে ও অনেক বেশি ভেঙে পড়ে। এ তো আমাকে পাত্তাই দিচ্ছে না। এগুলো যখন গুশান জানতে পারে তখন তো ও লিনকে ফলো করা শুরু করে। আর এরপরও জানতে পারে বায়োলজির ক্লাসে লিন পোকামাকড় নিয়ে রিসার্চ করছে। ওগুলো নিয়ে ও পরীক্ষা নিরীক্ষা করছে। এরপর তো গুশান এসে ফ্যাংজিকে জানায়, তুমি লিনের জন্য অরেঞ্জ নিয়ে গিয়েছো। ওকে কি দিয়ে ইমপ্রেস করতে হয় সেটা আমি জানি। এরপর থেকে ওর সাথে দেখা করতে গেলে অরেঞ্জ নিয়ে যেও না, বরং ওর জন্য পোকামাকড় নিয়ে যেও, কারণ ও তো এগুলো নিয়েই রিসার্চ করে। যেটা শুনে তো ফ্যাংজি প্রচন্ড খুশি হয়ে যায় আর গুশানকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আর পরদিনই ও কোথা থেকে যেন এতগুলো পোকামাকড় কালেক্ট করে নিয়ে আসে লিনকে দেওয়ার জন্য। আর আস্তে আস্তে যখন লিনের ক্লাসে যেতে নেয়, হঠাৎ করে ওদের ক্লাসে ঝগড়া শুরু হয়ে যায়। আর হাতাহাতিতে ফ্যাংজির হাত থেকে ওই বক্সটি পড়ে যায়, যেটার মধ্যে ওই পোকামাকড় গুলো ছিল। আর এর ফলে তো ক্লাসের সব পোকামাকড় ছড়িয়ে ছিটিয়ে যায়, যেগুলো দেখে তো বাকি ছাত্র ছাত্রীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ক্লাসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওরা একজন এক এক দিকে ছোটাছুটি করে, এগুলো কে এনেছে। ফ্যাংজি বেচারি আবার ওই পোকামাকড় গুলো ওর বক্সে ঢুকাতে নেয়, কিন্তু তখনই ভুলবশত ওর সাথে লিনের টেবিলের ধাক্কা লাগে। আর এর ফলে লিনের কিছু জিনিস টেবিল থেকে পড়ে ভেঙে যায়, যেটাতে তো লিন প্রচন্ড রেগে যায়। ফ্যাংজির সাথে খুব রাগারাগি করতে থাকে, তোমার সমস্যাটা কি, আর তুমি আমার ক্লাসে কেন এসেছো ঝামেলা সৃষ্টি করতে? ফ্যাংজি বলে, তুমি আসলে আমাকে ভুল বুঝছো। আমি চাই তুমি আমাদের ক্লাসে জয়েন হও। আমাদের ক্লাসে জয়েন হলে আমাদের জন্য অনেক উপকার হতো। আমাদের এক্সামে মার্কস তুলতে তুমি আমাদের সাহায্য করতে। কিন্তু লিন কোনোভাবেই ফ্যাংজির কথাতে রাজি হয় না। পরের সিনে লিন যখন বাস্কেটবল খেলছিল তখন তো একটা ছেলের সাথে ওর খুব কথা কাটাকাটি হয়, যেটা দূর থেকে ফ্যাংজিও দেখতে পায়। ফ্যাংজি তখন ওখানে আসে আর লিনের সাইড নিয়ে কথা বলে আর ওকে বল দিয়ে আঘাত করে। এরপর আমরা দেখি প্রফেসর লি যখন এ ব্যাপারে জানতে পারে তখন ফ্যাংজির ফ্যামিলিকে স্কুলে ডেকে পাঠায়। মিস লি ফ্যাংজির উপর প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে, আর এবার তো ওকে স্কুল ছেড়ে দিতে বলে। ওর গ্র্যান্ডপা ছিল, ওর গ্র্যান্ডপা তো মিস লিকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ এরকমটা করবে না। আমি চাই ফ্যাংজি ভালো মতো পড়াশোনা করুক, কারণ পড়াশোনা না করলে তো ও ভালো চাকরি করতে পারবে না। টিচার যে ফ্যাংজিকে অফিসে বকাবকি করছে দূর থেকে লিনও এগুলো দেখতে পায়। এরপর তো অন্য স্টুডেন্টদের থেকে লিন জানতে পারে কিছুদিন আগেই জুতো পরিষ্কার করতে গিয়ে ফ্যাংজি স্কুলের পানির লাইন নষ্ট করে দিয়েছিল, আর এর ফলে দুইটা ক্লাসরুম একদম পানিতে ডুবে গিয়েছিল। যেটা শুনে লিনের মনে পড়ে যায় কিছুদিন আগেই তো ওর ফ্যাংজির সাথে ধাক্কা লাগে, আর যার ফলে ফ্যাংজি কাদামাটিতে পড়ে যায়। ওই দিন তো আমার ভুলবশতই ও ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। ওর তখন ফ্যাংজির জন্য খারাপ লাগে, এখানে তো ওর কোনো দোষই নেই। ও তখন ভাবে ও ফ্যাংজির সাথে দেখা করবে। অন্যদিকে আমরা ফ্যাংজিকে দেখি যে টিচার কাং এর সাথে কথা বলছিল। টিচার কাং তো খুবই ফ্রেন্ডলি ছিল, স্টুডেন্টদের অনেক বেশি আদর করত। উনি ফ্যাংজিকে ভালো মতো বোঝানোর চেষ্টা করে ফ্যাংজি যাতে পড়াশোনায় মনোযোগ দেয়। ফ্যাংজি তখন বলে, আমি স্কুল ছেড়ে দেব, কারণ আমার জন্যই যত ঝামেলা হচ্ছে। তখন কাং বলে, যদি তুমি স্কুল থেকে চলে যাও তাহলে তোমার বাকি ফ্রেন্ডসদেরকেও স্কুলে রাখা হবে না, কারণ তাদেরও তো রেজাল্ট খুবই খারাপ, আর পরবর্তীতে ওরা ভালো মার্কসও তুলতে পারবে না। যদি তুমি ক্লাসে থেকে চেষ্টা করো তাহলে তোমারও মার্কস ভালো হবে, তোমার ফ্রেন্ডদেরও ভালো হবে। পরদিন তো ওদের ক্লাসে এক্সাম ছিল। ওরা সবাই এক্সাম দিতে আসে, কিন্তু ওরা ভালো করেই জানতো এত মার্কস ওরা তুলতে পারবে না। ওদের পরীক্ষা শুরু হওয়ার আগেই ক্লাসে তখন লিন আসে। লিনকে দেখে তো সবাই একটু অবাক হয়ে যায়। লিন এসে টিচারকে বলে, আমি এই ক্লাসে ট্রান্সফার হয়েছি, তার মানে এখন লিন ওদের ক্লাসে থেকেই পরীক্ষা দেবে। এরপর তো ওদের এক্সাম শুরু হয়। কিছুদিন পরের সিন দেখি, আজকে ওদের এক্সামের রেজাল্ট দেবে। সবাই অনেক বেশি টেনশনে ছিল।
কিন্তু দেখা যায় ওরা কেউই ভালো মার্কস পায়নি। রেজাল্ট সবারই খারাপ হয়েছে, কিন্তু লিনের রেজাল্ট প্রচন্ড ভালো হয়েছে। প্রফেসর লি ওনার কথা মতো ওদেরকে স্কুল ছেড়ে দিতে বলে, যেটাতে সবাই অনেক বেশি স্যাড ছিল। কিন্তু তখন টিচার কাং প্রফেসর লিনকে রিকোয়েস্ট করতে থাকে ওদের সুযোগ দেওয়ার জন্য, কিন্তু মিস লি কোনো কথাই শোনে না। সব স্টুডেন্টরা তো মন খারাপ করে বাসে করে স্কুল থেকে চলে যাচ্ছিল, বাসও ছেড়ে দেয়। তখনই টিচার কাং আসে আর বাসটি থামাতে বলে। স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমাদেরকে এখান থেকে কোথাও যেতে হবে না, আমি সব সামলে নিচ্ছি। যেটা শুনে ওরা সবাই তো একটু অবাক হয়ে যায়। তখন টিচার কাং বলে, তোমরা এখান থেকে কোথাও যাচ্ছ না, এই স্কুলেই থাকবে তোমরা। এরপর ফ্যাংজিকে দেখি যে হোস্টেলে ছিল। ও তখন মেয়েদের থেকে জানতে পারে ওদের পছন্দের স্টারের একটা নতুন সিডি রিলিজ হয়েছে। ফ্যাংজি তখন ভাবতে থাকে স্কুলের দেয়াল টপকে ওই নতুন সিডিটি ও কিনতে যাবে। অন্যদিকে আমরা দেখি লিনের কাছে ওর বাবার কল করে ওর সাথে দেখা করতে। ওর বাবা ওদের ইউনিভার্সিটিতে গিয়েছে, যেটা শুনে লিন প্রচন্ড ভয় পেয়ে যায়। ওর বাবাকে আসলে মিথ্যে বলেছে ও যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। ও তখন বলে, আমি তো এখন বাইরে আছি, আমি তোমার সাথে গিয়ে দেখা করব। এরপর তো ওর বাবার সাথে দেখা করার জন্য ও স্কুলের সিকিউরিটি গার্ড থেকে লুকিয়ে দেয়াল টপকে স্কুলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই ওর সাথে ফ্যাংজির দেখা হয়। লিন তো খুব সহজেই দেয়াল টপকে ওপারে চলে যায়, কিন্তু ফ্যাংজি কোনোভাবেই পারছিল না। কয়েকবার ট্রাই করার পর পা পিছলে তো ওখানেই আটকা পড়ে যায়, আর যার কারণে গার্ডসরা ওকে দেখে ফেলে। আর এরপর কি আর হয়, প্রিন্সিপালের কাছে ওকে নিয়ে যাওয়া হয়। মিস লি এখানে আবারও ফ্যাংজিকে দেখে অনেকটাই বিরক্ত হয়ে যায়, আর ওকে এবার বলে 5000 বার সরি লিখে মিস লি এর কাছে জমা দেওয়ার জন্য, আর এটাই ওর পানিশমেন্ট। অন্যদিকে লিন ওর বাবা মার সাথে দেখা করতে আসে। এখানে লিনের কথা আমরা বুঝতে পারি লিন ওর পরিবারকে মিথ্যে বলেছে, ও এখন ভার্সিটিতে পড়ছে, যেটা ওর বাবা মাও বিশ্বাস করে নেয়। এদিকে স্কুলের গার্ড যখন সিসিটিভি ফুটেজ দেখে তখন দেখতে পায় ফ্যাংজির আগে একটা ছেলেও দেয়াল টপকে স্কুলের বাইরে গিয়েছিল। আর এরপর যখন ফেস দেখতে পায় তখন দেখে আরে এটা তো লিন। এরপর তো মিস লিকেও এ ব্যাপারে জানায়। মিস লি যখন জানতে পারে লিন এই কাজ করেছে তখন তো উনি একটু আপসেট হয়ে পড়ে, কারণ ও খুবই ভালো স্টুডেন্ট ছিল আর খুব ভদ্র। ওর থেকে মিস লি কখনোই এটা আশা করেনি। যাই হোক, শাস্তি তো দিতেই হবে, যার কারণে ওকে শাস্তি হিসেবে 500 বার সরি লিখে জমা দিতে বলে। আর যেটা বাইরে থেকে ফ্যাংজি শুনে ফেলে ও তো অনেক বেশি রেগে যায়। মিস লিকে তো কিছুই বলতে পারে না, কিন্তু সে রাগ ও লিনের উপর ঝাড়ে। তুমি ভালো স্টুডেন্ট বলে তোমাকে মাত্র 500 বার সরি লিখতে বলেছে, আর জানো আমি খারাপ স্টুডেন্ট বলে আমাকে 5000 বার সরি লিখে জমা দিতে বলেছে। মিস লি তো আমার সাথে খুবই অন্যায় করছে, আমাদের দুজন স্টুডেন্টকে দুভাবে ট্রিট করছে। লিন ওর কোনো কথাতে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে ফ্যাংজি দেখতে পায় ওদের ক্লাসমেট বাও তো লিনের হয়ে 500 বার সরি লিখে দিচ্ছে, আর যেটা দেখে তো ও প্রচন্ড রেগে যায়। ফ্যাংজি তখন লিনের সাথে খুব রাগারাগি করতে থাকে, তুমি পড়াশোনা ভালো বলে যা ইচ্ছা তাই করবে, তুমি নিজের শাস্তি কেন বাওকে দিয়েছো, ও তোমার হয়ে কেন সরি লেটার লিখছে। যেটা শুনে লিন তো প্রচন্ড রেগে যায়, আমি কি বাওকে বলেছি আমার জন্য সরি লেটার লিখতে। ফ্যাংজি বলে, একে তো তুমি ওকে শাস্তি দিচ্ছ, আবার আমার সাথে রাগারাগিও করছো। তখন দুজনের মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি হয়, আর ঝগড়ার এক পর্যায়ে দুজনেই সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। কিন্তু তখন আমরা দেখি লিন নিজের হাত মাটিতে রাখায় ফ্যাংজি মাথায় আর ব্যথা পায় না, যেটা দেখে ফ্যাংজি একটু অবাক হয়, ও আমাদের সাহায্য কেন করলো। পরে সিনে লিন ওর বন্ধুর থেকে পড়ার জন্য কিছু বই নেয়। এরপর ও যখন ওর হোস্টেলে এসে বইগুলো চেক করে তখন বইয়ের মধ্যে একটা অ্যাডাল্ট কমিক বই দেখতে পায়, যেটা দেখে তো একটু ভয় পেয়ে যায়। আর তখনই ওর রুমে বাকি রুমমেটরা চলে আসলে ওই বইটাও লুকিয়ে রাখে। কিন্তু পরদিন ও যখন ক্লাসে আসে ফ্যাংজির হাতে তো ওই কমিক বইটি পড়ে যায়, যেটাতে ফ্যাংজি খুবই অবাক হয়, আর লিনকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো ছেলে, তুমি এ ধরনের বই দিয়ে কি করছো। তখন লিন অনেক বেশি লজ্জা পেতে থাকে, তোমাকে কে বলেছে এটা আমার বই, এটা আমার বই না। তখনই ওখানে ডিং এসে ফ্যাংজির হাতে ওই বইটি দেখে সবার সামনে বলতে থাকে এ কমিক বইটি ফ্যাংজির, ও এ বয়সে কি ধরনের কমিক পড়ছে। ফ্যাংজি সবার সামনে ক্লিয়ার করতে নেয় এটা তো আমার বই না, কিন্তু ডিং ওকে কোনোভাবেই ক্লিয়ার করতে দিচ্ছিল না। এখানে আমরা দেখতে পাই গুশান তো ফ্যাংজির খুব ভালো ফ্রেন্ড ছিল, তো তখন ফ্যাংজির সাইড নিয়ে কথা বলে ডিং ওকেও কথা শোনাতে থাকে। আর এগুলো সহ্য না করতে পেরে ওর সাথে ডিং এর ঝগড়া লেগে যায়, আর ঝগড়া এবার মারামারি পর্যন্ত যায়, যার কারণে এবার গুশান আর ফ্যাংজি দুজনকে মিস লি এর কাছে পাঠানো হয়। এবার তো মিস লি ওর উপর প্রচন্ড রেগেছিল। এদিকে লিন যখন জানতে পারে ওই বইটির কারণে ফ্যাংজিকে মিস লি এর কাছে পাঠানো হয়েছে, তখনও মিস লি এর অফিসে আসে আর নিজের দোষটা স্বীকার করে নেয়, আসলে আমি আমার এক বন্ধুর থেকে কিছু বই ধার এনেছিলাম,
কিন্তু ভুলবশত ওর কাছ থেকে এই বইটিও চলে আসে। এখানে ওদের কোনো দোষ নেই। মিস লিও তখন ওর কথা বিশ্বাস করে নেয়, আর এর ফলে ওরা দুজন পানিশমেন্টের হাত থেকে বেঁচে যায়। এরপর ক্লাসে এসে ফ্যাংজি ওর ওই সরি লেটারটি লিখছিল। তখন লিন এসে ওকে বলে, তোমার যদি মনে হয় যেটা তুমি করেছো ভুল কিছু করনি, তাহলে তো তুমি এর প্রতিবাদ করো। তোমার উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা। পরের দিন স্কুল গ্রাউন্ডে সবাইকে ডাকা হয়, আর এরপর ফ্যাংজিকে সবার সামনে সরি লেটারটি পড়তে বলা হয়। কিন্তু এবার ফ্যাংজি সবার উদ্দেশ্যে বলে, আমাদের স্কুলে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না, কারণ দুজন স্টুডেন্টকে দুভাবে ট্রিট করা হচ্ছে। দুজন স্টুডেন্ট একই অন্যায় করলেও শাস্তি তারই বেশি হয় যে খারাপ রেজাল্ট করে এসেছে। ভালো স্টুডেন্টের জন্য তো সব শাস্তি মাফ করে দেওয়া হয়, আর যারা খারাপ রেজাল্ট করে তাদেরকে বেশি বেশি শাস্তি দেওয়া হয়। সবাই তোর কথাতে বাহবা দিতে থাকে, আর তখন আমরা দেখি লাইনে থাকা লিনো ফ্যাংজির সাহসিকতা দেখে খুব মুগ্ধ হয়। পরের সিনে আমরা দেখি টিচার কাং যখন ওদের ক্লাস নিতে আসে তখন দেখতে পায় ক্লাসের সব ভালো স্টুডেন্টরা সামনের সারিতে বসে আছে আর খারাপ স্টুডেন্টরা পেছনের সারিতে, যেটা দেখে উনি একটু অবাক হয় আর সবাইকে বলে সবাইকে একসাথে মিলেমিশে বসার জন্য, মানে খারাপ স্টুডেন্ট এক বেঞ্চে মিলিয়ে বসতে, যাতে করে ভালোরা ওদের হেল্প করতে পারে। আর এভাবে ফ্যাংজি আর লিনো পাশাপাশি বসার সুযোগ পায়। হয় যেহেতু গ্রাউন্ডের সবার সামনে ও প্রিন্সিপালের নামে ইনডিরেক্টলি বলেছে, সেহেতু ওকে আবারও পানিশমেন্ট দেওয়া হবে। ওকে ক্লাসরুমের বাইরেটা ক্লিন করতে বলে। এরপর ও যখন ওখানে আসে তখন দেখতে পায় সিকিউরিটির রুমে তো গার্ড সেদিনকার ভিডিও দেখছিল, যেখানে ওর স্কুল থেকে পালাতে গিয়ে ও দেয়াল দিয়ে আটকা পড়ে যায়। আর ওকে সিকিউরিটি গার্ড যখন ধরে নিয়ে যায় ঠিক একটু পরই লিন একটা সিঁড়ি নিয়ে এসেছিল ওকে হেল্প করতে, যেটা দেখে ফ্যাংজি অনেক বেশি অবাক হয়ে যায়। তার মানে লিন আমাকে সাহায্য করতে চেয়েছিল। এবার ক্লাসে এসে তো লিনকে ওই দিনের জন্য ধন্যবাদ জানায়, তুমি তো আমাকে সাহায্য করতে চেয়েছিলে, যদি আর একটু আগে আসতে তাহলে তুমিও ধরা পড়ে যেতে। তখনই ওখানে ইয়ান আসে আর বলে এবার পরীক্ষায় যে ফেল করবে তাকে এবার সত্যি সত্যি স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর তো কিছু স্টুডেন্ট টিচার কাং এর নোটস এর ব্যাপারে কথা বলছিল, যেগুলো শুনে গুশান ফ্যাংজিকে বলে ওই নোটস গুলো ওকেও জোগাড় করে দিতে, কিন্তু ফ্যাংজি কারো কাছ থেকে নোটস পায় না। এরপর যখন ও গুশানকে জানায়, গুশান নিজেই তখন ওই নোটস কালেক্ট করে নেয়। আর ওই নোটসের একটা কপি বানানোর জন্য রাতে ওরা একটা প্রিন্টিং রুমে গেলে ওরা ওখানে ওদের পরবর্তী এক্সাম কোশ্চেন দেখতে পায়, যেটা দেখে তো ওরা প্রচন্ড ঘাবড়ে যায়। কিন্তু পরেও ফ্যাংজিকে সবকিছু বললে ফ্যাংজিও প্রচন্ড ভয় পেয়েছিল। তখন গুশান বলে, আরে ভয় পাওয়ার কি আছে, চলো আমরা এটা চ্যাংজিকে দিয়ে সলভ করিয়ে নিই। এরপর ওরা চ্যাংজির কাছে আসে। চ্যাংজিকে যখন কোশ্চেন সলভ করে দিতে বলে, চ্যাংজি কোনোভাবেই রাজি হয় না। যদি একবার ধরা পড়ে যায় তাহলে সত্যি সত্যি আমাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে, আমি কোনোভাবে এটা করব না। এরপর তো ওরা লিনের সাহায্য নিতে আসে আর ওদের পড়াশোনা একটু সাহায্য করতে বলে। তখনই লিনকে দিয়ে ওই কোশ্চেনটিও সলভ করিয়ে নেয়। লিনও এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না, কিন্তু এতে করে চ্যাংজির একটু গিল্টি ফিল হচ্ছিল, কারণ ও সত্যিটা লিনের থেকে লুকিয়েছে। এগুলো ও যখন চ্যাংজিকে বলে, চ্যাংজি বলে পরীক্ষার এখনো অনেক দিন আছে, তুমি চাইলে এই কোশ্চেনটা ফেলে দিতে পারো আর নিজের মতো করে পড়াশোনা করতে পারো। যেটা শুনে ফ্যাংজি তো ওই কোশ্চেনটি রেখে দেয় আর নিজের মতো করে পড়াশোনা শুরু করে। এরপর ওদের পরীক্ষার দিন চলে আসে। লিন যখন কোশ্চেনটি দেখে তখনও অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে কোশ্চেন কি লিক হয়েছে। তখনই ওদের হলে মিস লি আসে আর ফ্যাংজির জিনিসপত্র সার্চ করতে থাকে, কারণ ওনার মনে হয়েছে ফ্যাংজি কোশ্চেনটি লিক করেছে, যেটাতে ফ্যাংজি তো অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু তখনই অন্য টিচার গুশানের কাছে কোশ্চেন পেপারটি দেখতে পায়। তখন ডিং বলে, ম্যাম ফ্যাংজি আর গুশান ওরা দুজন একসাথে মিলেমিশেই এক কোশ্চেন চুরি করেছে, যার কারণে মিস লি এবার তো ওদের দুজনকেই অফিসে নিয়ে আসে। আবারও ওদের ফ্যামিলিকে ডাকা হয়, কিন্তু পানিশমেন্ট হিসেবে গুশানকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়, কারণ ওই কোশ্চেন পেপারটা ওর কাছেই পাওয়া গিয়েছিল। টিচার কাং তো আবারও মিস লিকে রিকোয়েস্ট করে গুশানকে একটা সুযোগ দিতে, ওকে কি কোনোভাবে মাফ করা যায় না, যার কারণে মিস লিও তখন রাজি হয়ে যায়। এরপর তো ওদের আবারও পরীক্ষা নেওয়া হয়। ডিং এসে ওদের দুজনকে আবারও ব্লেম করতে থাকে, নিশ্চয় তোমরা কোনো নকল নিয়ে এসেছো, আর না হয় অন্য স্টুডেন্টের থেকে দেখে দেখে লিখবে। ডিং এর কথা শুনে ওরা তো প্রচন্ড রেগে ওরা ক্লাসরুম থেকে বের হয়ে গ্রাউন্ডে গিয়ে একা একাই পরীক্ষা দেয়। এবারে ওদের এক্সাম প্রচন্ড ভালো হয়, কিন্তু ওদেরকে এভাবে এত রোদের মধ্যে পরীক্ষা দিতে দেখে স্কুলের হেড একটু হতাশ হয়ে পড়ে। এরপর তো মিস লিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে মিস লি কোনো উত্তর দিতে পারে না, যেটা উনি তো প্রচন্ড রাগারাগি করে। এভাবে এত রোদে এতক্ষণ ধরে ফ্যাংজি পরীক্ষা দেওয়ায় ওর শরীরটাও খারাপ হয়ে যায়, যার কারণে ওকে হসপিটালাইজও করা হয়। পরের সিনে ওর যখন জ্ঞান ফিরে আসে ও তখন নিজের সামনে লিনকে দেখতে পায় যে ওর টেক কেয়ার করছিল। ও তো একটু অবাক হয়ে যায় লিনকে এখানে দেখে।
লিন তো ওকে সুস্থ দেখে খুশি হয়ে যায় আর বলে, এবার তুমি খুব ভালো মার্কস পেয়ে পাশ করেছো। যেটা শুনে তো ফ্যাংজি প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে বসে কথা বলছিল আর হঠাৎ করে ওরা দুজনই বেশ কাছাকাছি চলে আসে আর লিন ওকে হঠাৎ করেই কিস করতে আসে। আর তখনই আমরা দেখি ফ্যাংজির ঘুম ভেঙে যায়। এটা তো শুধুমাত্র ওর স্বপ্ন ছিল। ওর ফ্রেন্ডরা ওকে এভাবে দেখে জিজ্ঞেস করে, নিশ্চয়ই তুই স্বপ্ন লিনকে নিয়ে দেখছিলি তাই না? ফ্যাংজি তখন বলে ফেলে ও যে লিনকেই স্বপ্নে দেখছিল, আর যেটা নিয়ে ওর ফ্রেন্ডরা ভালো করে বুঝতে পারে ও যে লিনকে পছন্দ করে। পরের দিনে আমরা দেখি মিস লি টিচার কাংকে বলে ক্লাসের স্টুডেন্টদের মধ্যে ক্লাস মনিটর ঠিক করার জন্য, কারণ টিচার কাংয়ের উপর অনেক প্রেসার পড়ে যাচ্ছে আর এতে করে ওনার কাজও কিছুটা কমে যাবে, যার কারণে টিচার কাং ক্লাসে এসে স্টুডেন্টদের মধ্যে কাউকে মনিটর হতে বলে। কিন্তু ক্লাসে উপস্থিত থাকা কোনো স্টুডেন্টই ক্লাসের মনিটর হতে চায় না। টিচার তো ভেবেছিল হয়তো লিন ক্লাস মনিটর হবে, কিন্তু লিনও মনিটর হতে চাচ্ছিল না। ফ্যাংজি দেখতে পায় আশেপাশের কারোই ইন্টারেস্ট নেই, যার কারণে ও নিজেই ক্লাস মনিটর হওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন আমরা দেখি আজকে ওদের ক্লাসে ভিডিও শুটের একটা প্রোগ্রাম ছিল। চারিদিকে অনেক লাইট সেট করা হয় আর এর কারণে প্রতিটা স্টুডেন্টেরই সমস্যা হচ্ছিল, প্রচন্ড গরম লাগছে। তো ক্লাস শেষ করে ক্যাফেটেরিয়া থেকে খাবার এলে সবাই ওই খাবার খেতে যায়, কিন্তু গরমে সবারই কষ্ট হচ্ছিল, যেটা দেখে ফ্যাংজির একটু খারাপ লাগে। ও তখন সবার জন্য আইসক্রিম আনতে যায় আর এরপর যখন সবাইকে আইসক্রিম এনে দেয় সবাই তো প্রচন্ড খুশি হয়ে যায়। কিন্তু আইসক্রিম খাওয়ার পর হঠাৎ করে এক এক করে সব স্টুডেন্টেরই শরীর খারাপ হতে শুরু করে, একমাত্র ফ্যাংজিরই কিছু হয় না। যেটাতে ডিন তো ওর উপর সন্দেহ করতে থাকে আর বলে নিশ্চয়ই ফ্যাংজি আইসক্রিমের মধ্যে এমন কিছু মিশিয়ে এনেছিল যে যার কারণে প্রতিটা স্টুডেন্টের শরীর খারাপ হয়ে গিয়েছে, কিন্তু ফ্যাংজির কিছুই হয়নি। অন্যদিকে লিনো যখন সিচুয়েশনটা দেখতে পায় তখনও বুঝতে পারে এত গরমের মধ্যে হঠাৎ করে ওরা ঠান্ডা খাওয়াতে ওদের শরীরটা খারাপ করছে। ও যখন সবাইকে এভাবে বলতে আসে তখনই দেখে ডিং ফ্যাংজিকে অনেক বেশি ইনসাল্ট করছে, আর যেগুলো শুনে ফ্যাংজির অনেক বেশি খারাপ লাগে। ফ্যাংজি মন খারাপ করে ক্লাসে বসে থাকে। ও তো শুধুমাত্র ওর ক্লাসমেটদের সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ও ভাবেনি ওর জন্য ওর ক্লাসমেটরা অসুস্থ হয়ে পড়বে। ওকে এভাবে দেখে লিনেরও একটু খারাপ লাগে। টিচার কাং যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো ডিনকে অনেক কথা শোনায়, তোমার এরকম করা একদমই ঠিক হয়নি, একটু বকাবকিও করে। এরপর পুরো ক্লাসের উদ্দেশ্যে বলে আসলে তোমরা কোনোদিনই ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবে না। যেটা শুনে তো সবাই একটু অবাক হয়ে যায়, হঠাৎ করে টিচার কাং এরকম কথা কেন বলছে। তখন টিচার কাং বলে কারণ তোমরা কেউ একে অপরকে বিশ্বাস করো না। তোমরা যেদিন একে অপরকে বিশ্বাস করে চলতে শিখবে সেদিন তোমাদের জীবনে অনেক সমস্যায় কমে যাবে আর তোমরা ভালো জায়গায় যেতে পারবে একে অপরের সাহায্য নিয়ে। পরের দিনে দেখি ওদের বড় প্রজেক্টর মাধ্যমে ওই দিনের ভিডিও রেকর্ডিং দেখানো হচ্ছিল। সবাই তো মনোযোগ দিয়ে ভিডিও দেখে, কিন্তু লিন আর ফ্যাংজি বসে কথা বলছিল। ওদের দুজনকে একসাথে দেখে টিচার কাং ফ্যাংজিকে ডাকে আর বলে লিনের সাথে মিশলে তোমার স্টাডিতেও হেল্প হবে। যেটা শুনে ফ্যাংজি তো মনে মনে একটু খুশি হয়ে যায়। এরপর টিচার কাং সব স্টুডেন্টকে বলে তোমাদের সবার উচিত টিম করে পড়াশোনা করা, যে পড়াশোনায় খারাপ তার উচিত যে পড়াশোনা ভালো তার থেকে সাহায্য নেওয়া, আর এইভাবে পড়াশোনা করলে তোমরা ভালো মার্কস আনতে পারবে, তোমাদের পড়াশোনার ভালো উন্নতি করতে পারবে। এরপর সবাই সবার টিম বানানোতে ব্যস্ত হয়ে পড়ে। ফ্যাংজি আর লিন এক টিমে জয়েন হয়। এরপর লিন যখন ওর পড়াশোনা হেল্প করতে আসে আমরা দেখি ফ্যাংজির তো পড়াশোনায় একদমই মনোযোগ ছিল না। ওকে ম্যাথ বোঝানোর চেষ্টা করে কিন্তু ও তো বাদাম খেতে ব্যস্ত। একদিন ওরা দুজন একসাথে লাইব্রেরিতে আসে। লাইব্রেরি থেকে বের হয়ে যখন বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল তখনই হঠাৎ করে লিনের বাবা লিনকে এখানে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। সাথে সাথে লিনকে এসে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো আর তোমার সাথের মেয়েটিকে? তখন লিন বলে ও আমার গার্লফ্রেন্ড আর আমরা দুজন একই সাথে ভার্সিটিতে পড়ছি। সেটা শুনে তো ফ্যাংজি একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমি ওর গার্লফ্রেন্ড হলাম কবে, আর ও মিথ্যে কেন বলছে, আমরা তো ভার্সিটিতে পড়ছি না। এরপর ওর বাবাকে এক্সকিউজ দিয়ে ও ওখান থেকে পাঠিয়ে দেয়। ফ্যাংজি তো অনেক শখে ছিল, তুমি তোমার বাবাকে মিথ্যে কেন বলেছো? লিন বলে আসলে আমার বাবা জানে আমি ভার্সিটিতে পড়ছি, আমি যে আবার স্কুলে রিঅ্যাডমিশন নিয়েছি সেটা আমার বাবা জানে না। যেটা শুনে ও প্রচন্ড অবাক হয়ে যায়, এত বড় সত্যিটা কি করে তুমি লুকিয়ে রাখতে পারলে? আমি তো হলে কবেই মুখ ফসকে আমার ফ্যামিলিকে বলে দিতাম। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি আজকে স্কুলে একটা মেয়ে তো লিনকে প্রপোজ করে, কিন্তু লিন মেয়েটিকে একদমই পাত্তা দেয় না, ওর প্রপোজাল রিজেক্ট করে দেয়। যেটাতে তো মেয়েটি অনেক বেশি স্যাড হয়ে যায়। মেয়েটি তখন ভাবে লিন হয়তো ফ্যাংজির জন্যই ওকে রিজেক্ট করেছে, কারণ লিনকে প্রায় সময় ও ফ্যাংজির সাথেই দেখতো, যার কারণে ও ফ্যাংজিকে নিয়ে হিংসা করতে থাকে। এরপর ফ্যাংজি যখন ওয়াশরুমে ছিল মেয়েটা তখন ফ্যাংজির গায়ের উপর এক বালতি ময়লা পানি ঢেলে দেয়, যেটাতে তো ফ্যাংজি প্রচন্ড ভয় পেয়ে যায় আর বাইরে এসে মেয়েটির সাথে ঝগড়া শুরু করে। তখন গুশান এসে ওদের থামানোর চেষ্টা করে।
পরের সিনে লিন আর ও যখন গ্রুপ স্টাডি করতে আসে, ফ্যাংসি ওকে বলে আমি আর তোমার সাথে গ্রুপ স্টাডি করব না, তোমার সাথে আমি কোনো কথাও বলতে চাই না, তোমার সাথে পড়ে আমার কোনো লাভই নেই, উল্টো তোমাকে যে মেয়েরা পছন্দ করে ওরা তো আমাকে নিয়ে হিংসে করে আর আমার উপর হামলা করারও চেষ্টা করে। আজ থেকে আমি আর তোমার কোনো হেল্প নেব না, আমার তোমার কোনো সাহায্যও লাগবে না, আমি একাই নিজের পড়াশোনা করব, ভালো মার্কস আনার চেষ্টা করব, আর হ্যাঁ এটা আমি তোমাকে দেখিয়ে দেব। আর এটা নিয়ে দুজনের মধ্যে এক প্রকার বাজিও ধরে ফেলা হয়। ফ্যাংসি যদি ভালো রেজাল্ট করে তাহলে লিন ওর কাছে ক্ষমা চাইবে, ওকে সরি বলবে। এরপর থেকে তো ফ্যাংসি ওর পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দেয়। স্কুলে পুরো সময় জুড়েই ও লিনকে ইগনোর করতো, যেটা লিনের একদমই ভালো লাগে না। ও ভাবতে থাকে ও আমার সাথে এরকম কেন করছে, আমাকে দেখলে কেন বারবার এড়িয়ে চলে। এদিকে ফ্যাংসি এত পড়াশোনা করেও ওর মাথায় কিছুই ঢুকছিল না। ও বুঝতে পারছে না এত কষ্ট করার পরও বইয়ের কোনো পড়া ও কেন বুঝতে পারছে না। এরপর ও এ ব্যাপারে যখন গুশানকে বলে তখন গুশান বলে তুমি একটা কাজ করো, একটা পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাস জয়েন করো, যাতে করে তোমার পড়াশোনায় হেল্প হয়। যেটা শুনে ফ্যাংসিও রাজি হয়ে যায় আর ওর কথা মতো পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাসে জয়েন হয়। কিন্তু এরপর দেখা যায় ও যে ক্লাবে জয়েন হয়েছিল সেখানে পার্সোনাল ডেভেলপমেন্ট কোনো ক্লাসই নেওয়া হতো না, সেটা তো পুরোপুরি ফ্রড ছিল, যার কারণে ওর পুরো টাকাটা একদম নষ্ট হয়। আর এরপর পুরো স্কুল যখন জানতে পারে ওর টাকা এভাবে ফ্রড হয়েছে তখন তো সবাই ওর মজা নিতে থাকে, এতটা বোকা তুমি কিভাবে হলে, সবাই ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। কিন্তু লিনের কাছে এই বিষয়গুলো একদমই ভালো লাগে না, সবাই কিভাবে ওর মজা নিচ্ছে। এরপর ও ফ্যাংসিকে বলে তোমাকে কে বলেছে পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাসে জয়েন হতে, আমি তো তোমাকে হেল্প করতে চাই। তখন ফ্যাংসি বলে আমি কতবার বলবো আমার স্টাডিতে তোমার কোনো হেল্প লাগবে না। আবারও নিজের পড়াশোনায়ও মনোযোগ দেয়। ও প্রতিদিনই একটা করে নোট পেত, যেটা ওর প্রতিটা লেসনের জন্য অনেক হেল্পফুল ছিল। কিন্তু ও বুঝতে পারছে না এই নোট আসলে ওকে কে দিচ্ছে। ও তো ভেবেছিল চ্যাংজি হয়তো ওকে না জানিয়ে প্রতিদিন ওর নোট লিখে যাচ্ছে, আর এতে করে ওর স্টাডিতে অনেকটাই হেল্প হয়। দেখতে দেখতে এক্সামও চলে আসে। এবার তো ওর পরীক্ষা অনেক ভালো হয় আর ও ভালো মার্কস পেয়ে পাসও করে যায়। ও ভাবতে থাকে চ্যাংজির জন্যই আমি এত ভালো রেজাল্ট করেছি। এরপরে সে চ্যাংজিকে ধন্যবাদ জানায় আমাকে নোটসগুলো দেওয়ার জন্য, যার কারণে আমি তো ভালো মার্কস আনতে পেরেছি। তখন চ্যাংজি একটু অবাক হয়ে বলে তুই কিসের নোটের কথা বলছিস, আমি তো তোকে কোনো নোটই দেইনি। ফ্যাংজি ভাবতে থাকে তাহলে লুকিয়ে লুকিয়ে আমাকে কে নোটগুলো দিত। ও তখন ওদের ক্লাসের সব স্টুডেন্টদের হাতের লেখার সাথে ওই নোটগুলোর হাতের লেখা মিলিয়ে দেখতে থাকে, কিন্তু কারোর সাথে ম্যাচ করে না। এরপর যখন ও লিনের হাতের লেখা চেক করতে যায় তখন ও দেখতে পায় পুরোপুরি ম্যাচ হয়ে গিয়েছে। তার মানে এতদিন ধরে লিনই ওকে সাহায্য করেছিল। ও তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর লিনকে সাথে সাথে এসে ধন্যবাদ জানায়, যেটা শুনে লিনও খুশি হয়ে যায়। অবশেষে তোমার রাগটা কমলো। পরের সিনে দেখি লিন স্কুলের স্পোর্টস রুমে আসে আর একটা ট্রফি হাতে নিয়ে ওর নিজের বেশ কিছু স্মৃতি মনে পড়ে যায়। ও ভাবে একটা সময় এই ট্রফিটা ও পেয়েছিল আর স্টেজে দাঁড়িয়ে সবার সামনে ও এটাই বলেছিল আজ আমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পেরেছি। অন্যদিকে আমরা ফ্যাংজিকে দেখতে পাই যে মাল্টিমিডিয়া ক্লাসরুমে ছিল আর তখনও ক্যামেরার মধ্যে লিনকে দেখে লিনের কথাগুলো শোনার চেষ্টা করে। এরপর যাওয়ার সময় ভুলবশত ওর ধারা একটা বাটন প্রেস হয়ে গেলে প্রত্যেকটা ক্লাসে লিনকে দেখা যায়, যার ফলে প্রতিটা স্টুডেন্টই লিনকে দেখতে পায় আর লিনের বলা কথাগুলো শুনতে পায়। কিছু কিছু স্টুডেন্ট তো লিনের জন্য খুশি হয়, আবার কিছু স্টুডেন্ট লিনের কথা শুনে ওকে নিয়ে মজা করতে থাকে, যেগুলো শুনে লিন একটু অবাক হয়ে যায় আর ওর খুব খারাপও লাগে। সবাই ওর এই কথাগুলো কিভাবে জানলো, কিভাবে শুনলো, যেগুলো দেখে ফ্যাংজির তো অনেক বেশি খারাপ লাগে। ও তখন লিনকে এসে সরি বলে আর পুরো বিষয়টা লিনকে বুঝিয়ে বলে, যার কারণে লিন আর ওকে কিছুই বলে না। কিন্তু পরদিন ওরা যখন স্কুলে আসে তখন দেখতে পায় নোটিশ বোর্ড পর্যন্ত লিনকে নিয়ে মজা নেওয়া শুরু হয়েছে। এমনকি ওদের স্পেশাল ক্লাস শুরু হলেও সেখানেও লিনের কেমিস্ট্রি পড়া নিয়ে অন্য ছেলেরা মজা করছিল, যার কারণে লিন তো প্রচন্ড রেগে যায়। আর পাশাপাশি তখন ফ্যাংজিরও ক্লাস চলছিল, কিন্তু টিচার তখন ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করলে গুশান তো প্রচন্ড রেগে যায় আর রেগে ও পুরো স্কুলেরই পাওয়ার অফ করে দেয়, আর যার কারণে লিনের সাথে ওর ঝগড়াও থেমে যায় আর ওদের ক্লাসও মাঝখানে অফ হয়ে যায়, আর যেটাতে স্টুডেন্টরা তো অনেক খুশি হয়ে যায়। মিসলি যখন জানতে পারে হঠাৎ করে স্কুলের পাওয়ার অফ হয়ে গিয়েছে তখন তো উনি অনেক বেশি রেগে যায়। এটা কোনোভাবেই টেকনিক্যালি ফল্ট হতে পারে না, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে, অবশ্যই এর জন্য আমি ইনভেস্টিগেট করব। সাহস কত হয় এরকম ফাজলামি করার। পরের সিনে আমরা দেখি টিচার কাং লিনের সাথে কথা বলতে আসে আর লিনকে বলে তোমার মনের মধ্যে যা আছে তার সবার সামনে রাখো, তবেই দেখবে তোমার মধ্যে সাহস বাড়বে। আর বলে সামনেই আমাদের একটা ইন্টারভিউ আছে, যেখানে লিনকে বলে নিজের সম্বন্ধে বলতে, যেটাতে লিনও রাজি হয়ে যায়। এরপর ইন্টারভিউর সিন দেখতে পাই। লিনকে যখন কোয়েশ্চেন করা হয় লিন বলে
আমার মায়ের তো সায়েন্স খুব পছন্দ ছিল, কিন্তু ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়ে ফেলি। আর এরপর আমার বাবা আমাকে ফাইন্যান্সে ভর্তি করিয়ে দেয়। কিন্তু আমার ইচ্ছা আমি ফাইন্যান্স নিয়ে না, বরং সায়েন্স নিয়ে পড়াশোনা করব। আমি সায়েন্স নিয়ে আমার হায়ার স্টাডি করতে চাই। ফ্যাংজি তো লিনের ইন্টারভিউ খুব মনোযোগ দিয়ে শুনছিল। আর তখনই ওর কাছে ইয়ান আসে আর বলে, ফ্যাংজি দেখেছো, আমাদের ক্লাসের চারিদিকে তো ক্যামেরা লাগানো হয়েছে। এবার মিস লি আমাদের সব স্টুডেন্টদের ওপর কড়া নজর দেবে। এবার আর আমরা ভুল করতে পারবো না কোনো, আর ধরা পড়লে তো একদম স্কুল থেকে বের করে দেবে। এরপর দেখি ইয়ান কাগজের মধ্যে কিছু একটা লিখছিল। সেটা দেখতে অনেকটা লাভ লেটারের মতো লাগছে, যেটা ক্যামেরার মধ্যে মিস লিও দেখতে পায়। আর সবার সামনে এসে ইয়ানকে কথা শোনাতে থাকে। লজ্জায় পড়ে ইয়ান তখন ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ফ্যাংজি ওর পিছু পিছু যায় ওকে সামলানোর জন্য। এরপর ফ্যাংজি আসে মিস লি এর সাথে কথা বলতে। মিস লি ফ্যাংজির কোনো কথাই শুনতে চায় না, যার কারণে ফ্যাংজি এবার ক্লাসের সব স্টুডেন্টদের একত্রিত করে মিস লি এর বিরুদ্ধে যেতে বলে। কারণ এবার মিস লি একটু বেশিই করছে। ক্লাসের চারিদিকে এভাবে ক্যামেরা লাগিয়ে ওদের প্রাইভেসি নষ্ট করছে। কিন্তু প্রথম দিকে তো কোনো স্টুডেন্টই ফ্যাংজির সাথে মতামত দিচ্ছিল না, যেটাতে ফ্যাংজি অনেকটা আপসেট হয়ে পড়ে। তখনই লিন এসে ফ্যাংজির পাশে দাঁড়ায়। আর তখন এক এক করে বাকি স্টুডেন্টরাও ফ্যাংকে সম্মতি জানায়। কিন্তু আবারও মিস লি এর পানিশমেন্টের ভয়ে অনেক স্টুডেন্টই পিছু সরে যায়। তখন ইয়ান অনেক বেশি স্যাড হয়ে পড়ে আর ফ্যাংজিকে বলে, তুমি এগুলো আমার জন্য করছো, আমি চাই না এরকম কিছু হোক, আমি কিছুই চাই না, তোমরা প্লিজ এসব বন্ধ করো। ফ্যাংজি ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ান বলে, আমি চাই না তুমি কোনো বাড়াবাড়ি করো। আর ও তো আগের মাথায় ফ্যাংজিকে একটু বেশিই বলে ফেলে, যেটাতে ফ্যাংজির মনটা একটু খারাপ হয়ে যায়। লিন তখন ওকে বোঝানোর চেষ্টা করে, আসলে ও তো রেগে আছে, ওর মন খারাপ, যার কারণে ওগুলো বলছে, ও তো মন থেকে কিছুই বলেনি। এরপর টিচার কাং যখন এগুলো জানতে পারে, তখন তো নিজেই মিস লি এর কাছে যায় আর বলে, এতগুলো ক্যামেরা লাগানোর কি দরকার ছিল, এভাবে তো ওদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। এবার তো মিস লি টিচার কাং এর উপরই প্রচন্ড রেগে যায়। তুমি সব সময় স্টুডেন্টের সাইড নিয়ে কেন কথা বলো, ওদের জন্য আমার বিরুদ্ধে স্টেপও নাও। যার কারণে উনি রেগে বলে, এবার এক্সাম শেষে তুমি স্কুল ছেড়ে চলে যাবে, আমি তোমার মতো টিচার আমার এই স্কুলে চাই না। যেটা শুনে টিচার কাং আর কিছুই বলতে পারে না। এরপর স্টুডেন্টরা যখন এই ব্যাপারে জানতে পারে, তখন ওরা অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ ওরা টিচার কাংকে অনেক বেশি পছন্দ করত। এরপর দেখি হেড প্রিন্সিপালও এ ব্যাপারে জানতে পারে আর নিজেই এসে টিচার কাংকে সরি বলে, আমি চাই তুমি আমার এই স্কুলে থাকো। টিচার কাংকে এই স্কুলেই থাকতে বলে। এরপর টিচার কাং যখন ক্লাসে আসে, সব স্টুডেন্টরা অনেক বেশি খুশি হয়ে যায়, আমরা সব সময় আপনার সাইডে আছি। যেটা শুনে টিচার কাং আরো বেশি খুশি হয়ে যায়। এরপর উনি যখন ওনার ক্লাস শুরু করে, প্রথমে সব স্টুডেন্টদের বলে, আমাদের জন্য তো আজকে একটা সারপ্রাইজ আছে। যেটা শুনে তো ওরা অনেক খুশি হয়ে যায়। তখন টিচার কাং বলে, আসলে সারপ্রাইজটা হলো প্যারেন্টস আর টিচার মিটিং। যেটা শুনে ওদের মুখ দেখার মতো ছিল। পরের সিনে দেখি প্যারেন্টস টিচার মিটিং এ স্টুডেন্টদের প্যারেন্টসরা আসে। টিচার কাং তো সবাই তো খুব সুন্দরভাবেই ওয়েলকাম করে আর স্টুডেন্টদের পড়াশোনার নতুন আইডিয়াটা সবার সাথে শেয়ার করে। ওদের টিম আপ করে পড়তে হবে, পড়াশোনার সময় বাড়াতে হবে। টিচার কাং যখন সবাইকে বলে, আমি তো বলেছি ওদেরকে পেয়ার আপ করতে, টপারের সাথে একটা অ্যাভারেজ স্টুডেন্ট, এভাবে ওরা ভালো টিম আপ করে ভালো রেজাল্ট করতে পারবে। যেটা শুনে ডিং এর বাবা তো প্রচন্ড রেগে যায়, কারণ উনি ভাবছিলেন এতে করে ওনার ছেলের পড়াশোনার মধ্যে ক্ষতি হবে। যেটা নিয়ে ফ্যাংজির বাবার সাথে ওনার খুব তর্ক বিতর্ক শুরু হয়। আর রুমের বাইরে থেকে ফ্যাংজি এসব দেখে অনেক বেশি আপসেট হয়ে পড়ে, যার কারণে রেগেও ওখান থেকে চলে যায়। ও ভাবতে থাকে, আমার বাবা কেন স্কুলে এসে এভাবে ঝগড়া করছে। অন্যদিকে আমরা চ্যাংজিকে দেখি যে একটা সুপার মার্কেটে ছিল। তখন তো ওর পুরনো স্কুলের এক সহপাঠীর সাথে দেখা হয় আর ও তখন ওর কাছ থেকে গুশানের ব্যাপারে জানতে পারে। গুশানের ওই স্কুলে এক স্টুডেন্টের সাথে ঝামেলা হয়েছিল আর যার কারণে ওই স্কুল ছেড়ে এখানে এসে ভর্তি হয়েছে। এদিকে আমরা মিটিং শেষ হলে দেখি গুশান আর চ্যাংজির মায়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় ওই একই বিষয় নিয়ে, অর্থাৎ চ্যাংজির আগের স্কুল ছাড়ার পর গুশান কিভাবে অন্য স্টুডেন্টদের সাথে ঝামেলা করে স্কুল ছেড়ে দেয়। যে কারণে গুশানের মা তো চ্যাংজির মাকে সমস্ত বিষয় নিয়ে দোষারোপ করছিল। এরপর চ্যাংজি যখন স্কুলে আসে, তখনও ডিং এর মুখ থেকে এই সমস্ত বিষয় শুনে অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর ডিংও তো এগুলো নিয়ে সমালোচনা করছিল। গুশান যখন জানতে পারে, তখন তো ওর সাথে ওর আবারও ঝামেলা পেকে যায়। চ্যাংজি তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। গুশানও ওর পিছু পিছু আসে। চ্যাংজি তাদের সে অনেক কান্নাকাটি করে আর বলে, আজ গুশানের এই অবস্থা আমার জন্যই হয়েছে। আর বলে, আমি গার্লস, ছোটবেলায় আমার জন্য একটা অ্যাক্সিডেন্টে আমি আমার বাবাকে হারিয়েছি। এসব বলতে বলতে চ্যাংজি অনেক কান্না করতে থাকে, যা দেখে গুশানের অনেক বেশি খারাপ লাগে। ও তখন চ্যাংজিকে সামলানোর চেষ্টা করে। আজকে রাতে ফ্যাংজি ওর বাসায় ফিরে আসে। বাসা আসার পর দেখতে পায় ওর রুম তো খুব সুন্দরভাবেই গোছানো, যেটা ওর বাবাই ওর জন্য গুছিয়ে রেখে গিয়েছে। আর ওর জন্য একটা লেটারও রেখে যায়।
ফ্যাংজি তুমি অনেক বেশি ভালো আর তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। লেটারটি পড়ে ফ্যাংজির মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ও তো ওর বাবাকে ভুল বুঝে রেগে ওর বাবাকে রেখেই চলে এসেছিল। পরের সিনে আমরা দেখি ওদের স্কুলের অ্যানুয়াল ডে ফাংশনের প্রিপারেশন নেওয়া হচ্ছিল, যেখানে শাও নামে একটা ছেলে ডান্স পারফরমেন্স করতে চায়, কিন্তু ও তো মেয়েদের মতো ডান্স করবে, যার কারণে সবার সামনে এই বিষয়টাও বলতে পারছিল না। ফ্যাংজি যখন এটা বুঝতে পারে তখন ও শাওকে বলে, আরে তুমি লজ্জা কেন পাচ্ছ? তুমি যদি ডান্স করতে চাও আমিও তোমার সাথে পার্টিসিপেট করব, দরকার হলে আমরা সবাই একসাথে ডান্স করব। কিন্তু এবছর ওদের ফাইনাল ইয়ার এক্সাম, যার কারণে এই প্রোগ্রামে ওদের ক্লাসের কেউই জয়েন করতে পারবে না। আর যেটা শুনে শাওয়ের মনটাও একটু খারাপ হয়ে যায়। ফ্যাংজি তখন মিস লিকে বুঝিয়ে বলে, আমরা আমাদের পড়াশোনার কোনো ডিস্টার্ব হতে দেব না, কিন্তু আমরা সবাই চাই আমাদের এই ফাংশনে জয়েন হতে, যেটা মিস লিও ওদের পারমিশন দিয়ে দেয়। ওরা সবাই তো ভেবেছিল টিম হয়ে একটা ডান্স পারফরমেন্স করবে, কিন্তু গুশানের পায়ে চোট লাগায় চ্যাংজি অনেকটাই টেনশনে ছিল। ও নিজেই গুশানের খেয়াল রাখতো, যেটাতে তো গুশান অনেক বেশি খুশি হয়। এদিকে দেখি টিমে আরেকজন মেম্বার কম হলে ফ্যাংজি ক্লাসে এসে আরেকজনের খোঁজ করতে থাকে। সবাইকে জিজ্ঞেস করলেও ও লিনকে ডান্সের জন্য একবারও জিজ্ঞেস করে না, যেটাতে লিনের মনটা একটু খারাপ হয়ে যায়। কিন্তু এ ব্যাপারেও আর চ্যাংজিকে কিছুই বলে না। হঠাৎ করে চ্যাংজি এসে ওকে বলে, প্লিজ তুমি টিমে জয়েন হয়ে যাও। যদি তুমি জয়েন না হও তাহলে গুশানের জয়েন হতে হবে, ওর তো পায়ে প্রচন্ড ব্যথা, ও কিভাবে বলো ডান্স করবে। এরপর ফ্যাংজিকে যখন পাওয়ার চ্যাংজি এ ব্যাপারে বলে তখন ফ্যাংজিও রাজি হয়ে যায়। এরপর আমরা অ্যানুয়াল ফাংশনের দিন দেখি। ওরা সবাই তো একসাথে খুব ভালো পারফরমেন্স দেয় আর সব স্টুডেন্টরা ওদের পারফরমেন্স বেশ এনজয় করে। পরদিন ওরা যখন ক্লাসে ছিল, ফ্যাংজি তো লুকিয়ে লুকিয়ে হেডফোনে গান শুনছিল, যেটা টিচার দেখতে পেয়ে ওর থেকে ওর হেডফোনটি নিয়ে নেয় আর লিনের কাছে থাকা ওর ফোনটিও নিয়ে নেয়, যেটাতে ওরা দুজনই একটু আপসেট হয়ে পড়ে। পরের সিনে ফ্যাংজি যখন স্কুলে আসে, ওর বাবার কাজের কিছু জিনিসপত্র ওর সাথে করে নিয়ে আসে, কারণ কিছুক্ষণ পর ওর বাবা যাওয়ার সময় এগুলো নিয়ে যাবে। তখন ওখানে ডিং আসে, যে ওই জিনিসপত্র নিয়ে মজা করতে থাকে, যেটাতে ফ্যাংজির একটু খারাপ লাগে। কিন্তু ও যখন দেখতে পায় আশেপাশে সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে, তখন ওর আরো বেশি খারাপ লাগে। আর এর মাঝে দেখতে পায় লিনো ওর উপর হাসছে, যেটাতে ও অনেক বেশি কষ্ট পায়। ও তখন রাগ দেখিয়ে ওর বাবা জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে আসে। আর ওর বাবা যখন ওগুলো নিতে আসে, ওর বাবার সাথেও প্রচন্ড রাগারাগি করে। আর এরপর তো ও লিনের সাথেও রাগ দেখায়। পরের সিনে দেখি ক্লাসে ওদের টেস্টের রেজাল্ট দেওয়া হয়, আর যেখানে দেখা যায় ফ্যাংজি আর লিন সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। একদিন আমরা দেখতে পাই ফ্যাংজি ওর বাবার সাথে ওর বাবার কাজের জায়গায় যায়, আর যেখানে ও গিয়ে দেখতে পায় ওর বাবা ওই জিনিসপত্র নিয়ে আসলে কি কাজ করছে। তখন ও দেখতে পায় ওর বাবা আসলে মানুষের ফিউনারেলের সমস্ত ব্যবস্থা করে, যে কাজ মূলত সাধারণ মানুষ করতে চায় না, যেটা দেখে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর ও বুঝতে পারে ওর বাবা কতটা ভালো মনের মানুষ। ওর বাবাকেও সরি বলে, আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার সাথে ওরকম আচরণ করাও আমার ঠিক হয়নি। ওর বাবা বলে, আরে তুমি সরি কেন বলছো? এরপর ওরা সবাই যখন একসাথে ডিনার করছিল, তখন ওর মা বলে, তুমি তো ভালো রেজাল্ট একমাত্র লিনের জন্যই করেছো, ওকে একদিন আমাদের বাসায় ডিনারে ইনভাইট করো, আমরাও দেখতে চাই লিন ছেলেটা কেমন। ক্লাসে সর্বোচ্চ নাম্বার পাওয়াতে ওদের ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু ইন্টারভিউ নেওয়ার সময় দেখা যায় এখানে লিনকেই বেশি প্রশ্ন করা হচ্ছে, ফ্যাংজিকে তেমন কোনো পাত্তা দেওয়া হচ্ছে না, যেটাতে ফ্যাংজির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও ইন্টারভিউর মাঝখানে ওখান থেকে চলে আসে। লিনের তখন একটু খারাপ লাগে। ও তখন আবার উদ্দেশ্যে বলে, কেউ যদি কাউকে ইনসাল্ট করে, যাকে ইনসাল্ট করা হচ্ছে তার থেকে বেশি তো যে ইনসাল্ট করছে তার অপমান বোধ হওয়া উচিত, কারণ তার মধ্যে মরালিটি বলতে কিছুই রইল না। আর এগুলো মূলত ডিং এর উদ্দেশ্যে বলছিল, সাথে ফ্যাংজির খুব প্রশংসা করে, যেগুলো শুনে ফ্যাংজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এভাবে ফ্যাংজির যে রাগ ছিল সে রাগও কমে যায়। পরদিন ফ্যাংজি যখন স্কুলে আসে, ও তো লিনকে আজকে ডিনারের জন্য ইনভাইট করে। লিন সাথে সাথে রাজি হয়ে যায়, আর লিন তো ওর বাসায় যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। আর ফ্যাংজি ভাবতে থাকে, লিনের কাছে কি আমার পরিবারকে ভালো লাগবে? এগুলো ভেবে ও নিজেই লিনকে আবার নিষেধ করে দেয়। কিন্তু লিন তো ওর বাসায় যেতে চাচ্ছিল। আজকে ফ্যাংজির বাবা যখন ওর সাথে দেখা করতে আসে, তখন ওখানে লিন আসে, আর কথায় কথায় ডিনারের কথা বললে তখন ফ্যাংজির বাবাও লিনকে ওদের বাসায় ডিনারে ইনভাইট করে। এরপর তো লিন ফ্যাংজির সাথে ওর বাসায় এসে হাজির হয়, কিন্তু বাসার অবস্থা খুবই অগোছালো ছিল, যার কারণে ফ্যাংজির মা ফ্যাংজি আর লিনকে নিয়ে মার্কেটে চলে যায় বাসার জন্য কিছু বাজার করতে। আর এই সুযোগে ফ্যাংজির গ্র্যান্ডপা আর বাবা মিলে বাড়িটা কিছুটা পরিষ্কার করে। কিন্তু ওরা যখন ফিরে আসে, ফ্যাংজির মা দেখতে পায় ওরা বাসা তো পরিষ্কার করেইনি, এর উপর ডিনারেও কেবলমাত্র নুডলস রান্না করেছে, যেটা দেখে ফ্যাংজির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়।
আর ফ্যাংজির মা তো প্রচন্ড রেগে যায়, মানে একটা গেস্টকে কি শুধু নুডলস খাওয়ানো যায় নাকি? এটা নিয়ে তো বাবা মার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, আর যার কারণে রেগে দুজনেই ডিনার টেবিল ছেড়ে উঠে যায়, কারোই আর ডিনার করা হয় না। ফ্যাংজির বাবা লিনকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। উনি তখন ফ্যাংজির মায়ের প্রশংসা করতে থাকে। হঠাৎ তো রেগে যায়, কিন্তু আমি মনে করি রেগে যাওয়াটা স্বাভাবিক। রেগে যাওয়ার মধ্যে আমি ওর ভালোবাসা দেখতে পাই। লিন তখন ভাবতে থাকে হয়তো ভালোবাসা এমনই হয়, ফ্লস গুলো নিজের ভালোবাসার মানুষের কাছে ভালো লাগতে শুরু করে। অন্যদিকে ফ্যাংজি ওর মায়ের সাথে ছিল। ওর মাও তখন ওর বাবার কথা বলে, কিন্তু কেউই কারো বদনাম করছিল না। ফ্যাংজি তখন ভাবতে থাকে হয়তো ভালোবাসা এমনই হয়। পরদিন ওরা যখন স্কুলে আসে, ওরা তো টিচার কাংয়ের সাথে দেখা করে আর বলে, আমরা তো ক্লাসে ভালো রেজাল্ট করেছি, আচ্ছা তুমি কি আমাদের কোনো রিওয়ার্ড দেবে না? টিচার কাং জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা আমার থেকে কি রিওয়ার্ড নিতে চাচ্ছ? দুজনই আলাদা আলাদা ভাবে নিজেদের রিওয়ার্ড চায়। ফ্যাংজি তো রিওয়ার্ড হিসেবে লিনের ফোনটি ফেরত চায়, আর অন্যদিকে লিন ফ্যাংজির হেডফোনটি। দুজনেই একে অপরকে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়েছিল। পরের দিন আমরা দেখতে পাই, নিউজে দেখানো হয় শহর জুড়ে তো অনেক মানুষেরই ভাইরাস জ্বর হচ্ছে, তাই বর্তমানে কিছু খাবার খেতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে ঠান্ডা জাতীয় খাবার। এদিকে স্কুলের সবাই তো নিজেদের স্টাডি নিয়ে ব্যস্ত। আমরা অন্যদিকে ফ্যাংজিকে দেখতে পাই যে কিনা দোকান থেকে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিনে খাচ্ছে। যেটা দেখে লিন বলে, তুমি নিউজ দেখোনি? নিউজে তো বারণ করা হচ্ছে ঠান্ডা জিনিস খেতে, আর তুমি এখন এগুলোই খাচ্ছ। বাইরের খাবারও অ্যাভয়েড করতে বলেছে, তুমি আবার চিকেন ফ্রাইও খাচ্ছ। তখন ফ্যাংজি বলে, আরে এগুলো সব বানানো কথা, আর এমনি তো আমার সহজে জ্বর আসে না, আমি তো খুবই স্ট্রং, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমার কিছুই হবে না। কিন্তু এরপরে আমরা দেখতে পাই ফ্যাংজির সে ভাইরাস জ্বর হয়েছে, আর যার কারণে বাকি স্টুডেন্টদের থেকে ওকে আলাদা জায়গায় রাখা হয়েছে। ফ্যাংজির জ্বর হয়েছে এটা যখন লিন শুনতে পায়, তখন তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওর সাথে যখন দেখা করতে যায়, তখনও দেখতে পায় ফ্যাংজির বাকি ফ্রেন্ডরা তো ওর আগেই চলে এসেছে, যার কারণ নিজে একটু স্যাড হয়ে যায়। এরপর আমরা রাতের বেলা দেখি লিন ফ্যাংজির জন্য আবারও মেডিসিন নিয়ে আসে। ফ্যাংজি তো লিনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন কথায় কথায় ফ্যাংজি বলে, এখন তুমি আমাকে একটা গান গেয়ে শোনাও। লিন গান শোনাতে না চাইলে ফ্যাংজি একটু রাগারাগি করে। ফ্যাংজি তো রেগে ওর জানালাই বন্ধ করে দেয়। এরপর মন খারাপ করে যখন লিন ফিরতে নেয়, তখন গুশান বলে, কি হয়েছে তোমার, ফ্যাংজির সাথে ঝগড়া করে এসেছো? তখন লিন বলে, ওদের ঝগড়া একটা ছোট বিষয় নিয়ে হয়েছে, আমি ওকে গান শোনাইনি বলে। তখন গুশান বলে, আশ্চর্য, ও শুধু গানই তো শোনাতে বললো, আমাকে বলে তো আমি গান শোনাতাম, এতে করে ফ্যাংজির মনটাও ভালো হয়ে যেত। এটা শুনে লিনের মাথায় একটা আইডিয়া আছে। ও তখন মিস লিয়ার থেকে পারমিশন নিয়ে ফ্যাংজির উদ্দেশ্যে একটা গান প্লে করে, আর যে গানটা শুনে সবারই মন অনেক ভালো হয়ে যায়, আর ফ্যাংজিও অনেক খুশি হয়। এরপর আমরা ফ্যাংজিকে দেখি হঠাৎ করে ওর শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, ও সেন্সলেস হয়ে পড়ে, যার কারণে ইমিডিয়েটলি ওকে হসপিটালে ভর্তি করা হয়। লিন যখন এই ব্যাপারে জানতে পারে, তখন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ও ফ্যাংজির সাথে দেখা করতে চাইলে টিচার কাং আর মিস লি ওকে বাধা দেয়, কারণ ওর অবস্থা এখন খারাপ। লিন যদি ওর সাথে দেখা করতে যায়, ওরও ভাইরাস জ্বর হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু লিন তো বসে থাকার মতো ছিল না, ও নোট দেওয়ার বাহানায় হসপিটালে ফ্যাংজিকে দেখতে আসে। ফ্যাংজির শরীর এত খারাপ দেখে ওর অনেক বেশি খারাপ লাগে। কিছুক্ষণ পর ফ্যাংজির যখন জ্ঞান ফিরে আসে, তখন ওর মা বাবা লিনের দেওয়া একটা নোট ওকে দেয়। ফ্যাংজি তখন দেখে নোটবুকের মধ্যে তো লিন একটা লেটার দিয়েছে, যেখানে ও ফ্যাংজিকে সরি বলে, আর তাড়াতাড়ি ও যাতে সুস্থ হয়ে ওঠে ওকে অনেক মোটিভেটও করে, আর যেটাতে ফ্যাংজি অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই ও বেশ কিছুদিন হসপিটালে থাকে। আস্তে আস্তে ওর শরীরও ভালো হয়ে যায়। এরপর ফ্যাংজি যখন স্কুলে আসে, ও তো আসার পর ওর পছন্দের গান ওর ফ্রেন্ডরা প্লে করে, যেটা শুনে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর ওর বন্ধুরা এসে ওকে জড়িয়ে ধরে। আর এতদিন পর লিন ওকে সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখি স্কুলের সবাই বলাবলি করছে যে পরীক্ষায় যারা কম মার্কস পেয়েছে সে স্টুডেন্টদের নাকি অন্য ক্লাসে পাঠিয়ে দেওয়া হবে, যেটা শুনে ফ্যাংজি একটু চিন্তায় পড়ে যায়। কিন্তু লিনের তো কোনো টেনশনই ছিল না। তখন ফ্যাংজি বলে, আচ্ছা তোমার ভয় লাগছে না আমরা যদি আলাদা হয়ে যাই? লিন বলে, আশ্চর্য, ভয় কেন লাগবে, আমরা আলাদা কিভাবে হব, আমরা তো সবসময় একসাথেই থাকবো। যেটা শুনে ফ্যাংজি একটু অবাক হয়ে যায়। এরপর আমরা বাওকে দেখি, যার মনটা ভীষণ খারাপ ছিল। ওর ফ্রেন্ডরা ভাবে ওর আবার কি হলো। অন্যদিকে আমরা ডিনকে দেখি, যে আসলে বাওকে নিয়ে মজা নিচ্ছিল। ওর ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর এটা নিয়ে ও বাজে বাজে কথা বলছিল, যেটাতে বাওয়ের সাথে ওর ঝগড়া লেগে যায়। পরে সবাই মিলে ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু এটা তো টিচার কাংও জানতে পারে, যেটাতে উনি অনেক আপসেট হয়ে পড়ে। স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমাদের তো ক্লাসে আলাদা হয়ে গেলে সমস্যা নেই, কারণ তোমরা তো এখন থেকেই নিজেদেরকে আলাদা বলে মনে করো, নিজেদের মধ্যে একতা বলতে কিছুই নেই। যেগুলো শুনে ওদের একটু খারাপ লাগে। বাবার মন খারাপ দেখে ফ্যাংজি ওর সাথে কথা বলতে আসে।
তখন বা বলে, আসলে আমার ভাই চেয়েছিল আমি যাতে ভালোভাবে পাশ করে আমার স্কুল শেষ করতে পারি, কিন্তু আজ আমার সাথে আমার ভাই নেই। এখন থেকে আমি চেষ্টা করব ভালোভাবে পড়াশোনা করার, পরবর্তী পরীক্ষায় ভালো মার্কস তোলার। কিছুদিন পর তো ওদের টেস্টের রেজাল্ট আসে। টিচার কান্ত এমন এক্সপ্রেশন দেখায় যে পুরো ক্লাসের সবাই ফেল করেছে, কিন্তু একটু পরই বলে পুরো স্কুলের মধ্যে ওদের ক্লাস সেকেন্ড পজিশনে এসেছে, যার কারণে কোনো স্টুডেন্টদেরই অন্য ক্লাসে যেতে হবে না। আর যেটা শুনে তো ওরা সবাই প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর স্কুল থেকে কিছু স্টুডেন্টকে সিলেক্ট করা হয় শহরের খুব ভালো ভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য। ফেংজি আর লিনকেও সিলেক্ট করা হয়। ওরা দুজন একসাথে বেইজিং এ আসে। ফ্যাংসি তো ওর পরিবারকে ওর সাথে যেতে বললে ওর ফ্যামিলি লিনের সাথে ওকে পাঠিয়ে দেয়। ওদের দুজনের এক্সাম তো খুব ভালোই যায়। এক্সামের পর ওরা দুজন ডিসিশন নেয় ওরা চায়নার গ্রেট ওয়াল দেখতে যাবে, কিন্তু ভুলবশত ওরা ওখানে না গিয়ে অন্য একটা পার্কে যায়। আর যেখানে আসার পর ওরা দেখতে পায় এখানে তো সব বৃদ্ধ মানুষজন, কম বয়সী ছেলে মেয়ে ওরা দুজনই মাত্র ছিল। তখন ওখানে বৃদ্ধ লোকদের মধ্যে দুজন ওদের চায়নার গ্রেট ওয়াল দেখাতে নিয়ে যাবে বলে। এরপর তো ওদের একটা জায়গা নিয়ে আসে যেখানে আমরা দেখতে পাই চায়নার ওয়ালের অনেক ছবি টানানো ছিল, যেটাতে ওরা দুজন অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওরা তো আসল জায়গা দেখতে চেয়েছিল, কিন্তু ওনারা তো ওদেরকে ছবির মধ্যে দেখাতে নিয়ে এসেছে। এরপর আর কি বা করবে, মন খারাপ করে দুজনই ব্যাক করে। পরদিন ওরা যখন স্কুলে যায় তখন টিচার কাং সবাইকে জানায় ওরা দুজনই তো ওই ভার্সিটিতে সিলেক্ট হয়ে গিয়েছে। ফ্যাংজির ফ্রেন্ডদের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ফ্যাংজি ওদেরকে ছেড়ে চলে যাবে। ফ্যাংজি নিজের বাসায় ফিরে আসে, কিন্তু ওর মনটা একটু খারাপ ছিল। ও আসলে যে সাবজেক্ট নিয়ে পড়তে চেয়েছে সে সাবজেক্টটিও পায়নি। ও যখন লিনের সাথে ব্যাপারে কথা বলে, লিন বলে তোমার উচিত নিজের পছন্দকেই প্রাধান্য দেওয়া, নাহলে পরে আমার মতো অবস্থা হবে। দেখেছো, আমি আবারও স্কুলে রিঅ্যাডমিশন নিয়েছিলাম। অন্যদিকে আমরা চ্যাংজিকে দেখতে পাই হোস্টেল থেকে। ও যখন বাসায় ফিরে ওর মায়ের সাথে দেখা করতে যায়, তখন ওর মায়ের আচরণ দেখে ওর কেমন যেন একটু সন্দেহ হয়। ও ভাবতে থাকে ওর মা হয়তো কোনো খারাপ কাজ করে, যেটাতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা গুশান আর লিনকে দেখি। কিছুদিন পরই চ্যাংজি আর ফ্যাংজির বার্থডে ছিল। ওরা দুজন ভাবতে থাকে কিভাবে ওদের সারপ্রাইজ দেওয়া যায় আর কি গিফট দেওয়া যায়। গুশান তো রাতে চ্যাংজিকে সাথে নিয়ে স্কুলের বক্সিং ম্যাচ দেখছে, আর এদিকে লিন কিছু ফায়ারওয়ার্ক জ্বালিয়ে ফ্যাংজিকে ওর গিফট দিতে চাইছিল, কিন্তু পরে দেখা যায় ওই ফায়ারওয়ার্ক গুলা ভালো না হওয়ায় ওখানে ওগুলোও ফেলে চলে যায়। কিন্তু পরে ওগুলো যখন জ্বলে ওঠে ফ্যাংজি দূর থেকেই সেগুলো দেখতে পায়। অন্যদিকে গুশান আর চ্যাংজি ওরা তখনও ম্যাচ দেখছিল। গুশান যখন বাইরে চ্যাংজির জন্য পানি আনতে যায়, স্কুলের গার্ড তো তখন দরজা বন্ধ করে দেয়। আর এর মধ্যে তো স্কুলে হঠাৎ করে আগুন লেগে যায়, যার কারণে চ্যাংজি তো ওই রুমেই আটকা পড়ে যায়। গুশান অনেক চেষ্টা করে চ্যাংজিকে বের করার জন্য, কিন্তু ও কোনোভাবেই পারছিল না। এরপর তো ওখানে ফায়ার ফাইটারের টিমও চলে আসে। আগুন তো নিভিয়ে দেওয়া হয়, কিন্তু এতক্ষণে ওদের দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে যায়, যার কারণে দুজনকে হসপিটালে নেওয়া হয়। এই বিষয়টা নিয়ে লিন অনেক বেশি টেনশনে পড়ে যায়। ও ভাবতে থাকে হয়তো ওর ওই ফায়ার ওয়ার্কস এর জন্যই স্কুলে আগুন লেগেছে, যার কারণে ও নিজেকেই ব্লেম করতে থাকে। ওর অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল। পরদিন স্কুলেও তো এগুলো নিয়েই সবাই গসিপ করছিল। সবাই এটাই বলছে কেউ হয়তো ইচ্ছে করেই আগুন লাগিয়েছে, যেই করেছে ইনভেস্টিগেট করা হচ্ছে, তাকে পুলিশে দেওয়া হবে। লিন এগুলো শুনে আরো বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা চ্যাংজিকে দেখতে পাই ও তো ওর মাকে ফলো করতে করতে ওর মায়ের ওয়ার্ক প্লেসে চলে আসে, কিন্তু তখন এসে দেখতে পায় ওর মা একটা বাসায় কাজের লোক হিসেবে কাজ করছে, যেটা দেখে চ্যাংজি অনেক বেশি কষ্ট পায়। ও নিজের ভুলটা বুঝতে পারে। ও শুধুই ওর মাকে সন্দেহ করেছে। ও ছুটে এসে ওর মাকে জড়িয়ে ধরে, ওর মাকে ও বারবার সরি বলে। অন্যদিকে লিন তো এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আপসেট ছিল। এরপরও জানতে পারে ওই দিন গুশান স্কুলে থাকায় সব দোষ ওর উপরেই চাপানো হবে, যেটাতে ও আরো বেশি টেনশনে পড়ে যায়। আর এরপর তো মিস লি এর কাছে গিয়ে ও নিজের দোষটা স্বীকার করে নেয়। ও মিস লিকে বলে ওদিন স্কুলে আমিও ছিলাম, আর ফায়ার ওয়ার্কস এর কারণেই হয়তো ওই আগুন লেগেছে। মিস লি তো ওর উপর অনেক বেশি রেগে যায়, আর এই সব কিছু লিনের বাবাকেও জানায়। লিনের বাবা তো জানতোও না লিন যে আবারও স্কুলে পড়ছে। আর ওর বাবা যখন এগুলো জানতে পারে, সত্যিটা যখন ওনার সামনে আসে, তখন তো উনি অনেক বেশি রেগে যায়। রেগে লিনকে সবার সামনে মারতে মারতে স্কুল থেকে নিয়ে আসে, যেটাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর এরপর আমরা জানতে পারি ওই দিন ইলেকট্রিসিটির শর্ট সার্কিটের জন্য স্কুলে আগুন লেগে গিয়েছিল। এখানে কারো কোনো দোষ ছিল না। বাসা আসার পর লিন আর ওর বাবার মধ্যে অনেক তর্ক হয়। আসলে লিনের বাবা চেয়েছিল ও যাতে অ্যাব্রোড গিয়ে পড়াশোনা করে, কিন্তু লিন যে অন্য সাবজেক্ট নিয়ে এখানেই পড়ছে এটা তো উনি কোনোভাবেই মানতে পারছে না। কতদিন ধরে তুমি আমাকে মিথ্যে বলে এসেছো। বাবা ছেলের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। লিনের তো স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়। ফ্যাংজি লিনকে অনেক বেশি মিস করছিল। সব ফ্রেন্ডরা তো নিজেদের মধ্যে কথা বললেও ফ্যাংজি কারোর সাথেই কথা বলে না। একদিন টিচার
ওদের ক্লাসে এসে কিছু স্টুডেন্টদের আপসেট দেখে ওদেরকে ছাদে নিয়ে যায় আর বলে চিৎকার করে নিজেদের মনের কথাটা বলতে, যাতে করে ওরা নিজেদের স্বপ্নটা সত্যি করার সাহস জোগাতে পারে। প্রথমে তো কেউই রাজি হয় না, কিন্তু এরপর এক এক করে ওরা সবাই নিজেদের মনের কথাগুলো বলছে। আর এর মধ্যে হঠাৎ করে ক্লাসের টপ স্টুডেন্টটা চিৎকার দিয়ে সবার সামনে বলে ও নাকি সব পরীক্ষায় চিটিং করে পাশ করেছে, আর ওকে যে ছেলেটা সাহায্য করেছে তার সম্পর্কেও বলে। যা শুনে তো সব স্টুডেন্টরাই অনেক বেশি অবাক হয়ে যায়। মেয়েটা পাশ করার জন্য যে ছেলেটার কাছ থেকে কোশ্চেন পেপারগুলো নিত, ছেলেটা আসলে ওকে ব্ল্যাকমেল করত, আর অনেকদিন ধরে ছেলেটা ওর সাথে এগুলো করে এসেছে। এগুলো আর মেয়েটি সহ্য করতে পারছিল না, যার কারণে আজকে সবার সামনে এই কথাগুলো বলে দেয়। প্রতিটা স্টুডেন্ট এবং প্রতিটা টিচারই অনেক বেশি অবাক হয়ে যায়। সবার চোখে মেয়েটা খারাপ হয়ে যায়, সবাই তো মেয়েটাকে বাজে নজরেই দেখতে থাকে। মেয়েটা অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে ও ডিপ্রেশনে ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, যেটাতে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ওকে হসপিটালাইজ করা হয়। পরের দিনে আমরা দেখি টিচার কান্ত ফ্যাংসিকে লিনের রিপোর্ট কার্ডটি ওর বাড়িতে গিয়ে দিয়ে আসতে বলে। ফ্যাংসি যখন রিপোর্ট কার্ডটি দিতে আসে তখনও দেখতে পায় বাসা তো কেউই ছিল না। ফ্যাংসি বারবার চিৎকার করে লিনকে ডাকতে থাকে, কিন্তু লিন ওর কোনো কথারই উত্তর দেয় না। তখন আমরা লিনকে দেখতে পাই আসলে ও ফ্যাংসির বলা ওই রেকর্ডিং করা কথাগুলো হেডফোন লাগিয়ে শুনছিল। ও ফ্যাংসিকে প্রচন্ড মিস করছে, যার কারণে ফ্যাংসি যে ওকে ডাকছে এগুলোও শুনতে পাচ্ছে না। রাতে ডিনার করার সময় লিনের সাথে ওর বাবার আবারও ঝগড়া শুরু হয়, আর এক পর্যায়ে তো ওর বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, যেটাতে লিন অনেক বেশি ভয় পেয়ে যায়। ওর বাবাকে ও সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। ওর বাবার এই কন্ডিশনে ও অনেক বেশি ভেঙে পড়ে। তখন ওখানে ওর আন্টিও আসে, আর আন্টির থেকে লিন জানতে পারে ছোটবেলা থেকেই লিনের বাবা লিনকে অনেক বেশি ভালোবাসে। ওর মা চলে যাওয়ার পর ওর বাবা তো একদিন নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু লিনের জন্য, লিনের ফিউচারের কথা ভেবে উনি আর কখনো এরকম ডিসিশন নেয়নি। উনি সবসময় চায় লিন যাতে অনেক বড় জায়গায় যাক ও ভবিষ্যতে ভালো কিছু করুক। লিন তখন ওর ভুলটা বুঝতে পারে। ও শুধু শুধু ওর বাবাকে ভিলেন ভেবেছে। ওর বাবা আসলে ওকে অনেক ভালোবাসে। ওর বাবার জ্ঞান ফেরার সাথে সাথে ওর বাবাকেও সরি বলে। ওর বাবা বলে আমাকে কেন সরি বলছো? লিন বলে আমার ব্যবহারের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওর বাবা বলে আমি তো কখনো তোমার সাথে রাগই করিনি। পরের সিনে আমরা লিনকে আবারও স্কুলে দেখতে পাই। লিনকে স্কুলে দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর বিশেষ করে ফ্যাংসি। এরপর আমরা দেখতে পাই মিসলি লিনের সাথে ওর অ্যাব্রোডে যাওয়া নিয়ে কথা বলছিল, যেগুলো আড়াল থেকে ডিং শুনতে পায়। ডিং এর একটা স্বভাব ছিল কিছু একটা শুনলে ও সবাইকে গিয়ে এ ব্যাপারে বলে দেয়, কিন্তু এবার তো ও আর কাউকেই কিছু বলে না। ও লিনকে এসে বলে আমি তোমাকে অনেক বেশি সম্মান করি, কারণ তোমার মতো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের ক্লাসে একটাও নেই, আর আমিও তোমার মতোই হতে চাই। যেগুলো শুনে লিনের কাছে বেশ ভালো লাগে। ক্লাস শেষে তো লিন ফ্যাংজিকে বিদায় জানিয়ে চলে যায়। ফ্যাংজি ভাবতে থাকে আজকে তো স্পেশাল ভাবে আমাকে বাই কেন বলছে, কিন্তু পরদিনও যখন ক্লাসে আসে তখন ও লিনের দেওয়া একটি নোট পায়, যেখানে লিন ওর অ্যাব্রোডে যাওয়ার কথা বলে। লিন ওকে ছেড়ে চলে যাবে, যেটাতে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা লিনকে দেখতে পাই ওর বাবার সাথে ওর সম্পর্ক অনেকটাই ভালো হয়ে যায়, আর ওর বাবাকে বুঝিয়ে ও স্কুলের ফাইনাল এক্সামটা দিতে চায়, যেটাতে ওর বাবাও রাজি হয়ে যায়। এখন আর ওর স্বপ্নে ওর বাবা বাধা দিতে চায় না, নিজেও নিজের ভুলটা বুঝতে পেরেছে। পরদিন তো লিন আবারও স্কুলে ফিরে আসে। লিনকে স্কুলে দেখে সবাই অনেক বেশি অবাক হয়, আর আমাদের ফ্যাংসি তো অনেক বেশি খুশি হয়। আর এরপর তো ওরা সবাই মিলে ওই টপার মেয়েটির সাথে হসপিটালে দেখা করতে আসে, আর ওরা জানতে পারে কোন ছেলেটা আসলে ওকে ব্ল্যাকমেল করতো। স্কুলে এসে তো ওরা ওই ছেলেটার সাথে দেখা করে, আর ওরা ছেলেটিকে বলে নিজের ভুল স্বীকার করে নিতে, কিন্তু ছেলেটি খুবই উগ্র ছিল ও ওদের কারো কোনো কথাই শোনে না। তখন তো কুষাণ রেগে ছেলেটিকে টেনে ছাদে নিয়ে আসে, আর ওকে জোর করতে থাকে সব সত্যিটা যেন ও সবার সামনে বলে। এরপর ছেলেটাও কি করবে, ওদের চাপে পড়ে সব সত্যিটা মেনে নেয়, যার কারণে ওই ছেলেটাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়। কিন্তু ছেলেটি তো গুশানের উপর অনেক বেশি রেগেছিল। স্কুল থেকে সাসপেন্ড আমাকে শুধু ওর জন্যই করা হয়েছে, যার কারণে ও গুশানের থেকে রিভেঞ্জ নিতে চায়। ও তো ভালো করেই জানে গুশান যে চ্যাংজিকে পছন্দ করত, যার কারণে ও স্কুলে চ্যাংজি আর ওর মায়ের নামে ভুলভাল কথা ছড়ায়। কুষাণ বুঝতে পারছিল না এগুলো আসলে কে করতে পারে। রাস্তায় একদিন ছেলেটার সাথে ওর যখন দেখা হয়, ছেলেটি তো গুশানকে রাগাতে থাকে, আর চ্যাংজির কিছু খারাপ খারাপ ছবি দেখায়, যেগুলো দেখে কুষাণ অনেক বেশি রেগে ওর সাথে ঝগড়া শুরু করে। আর তখনই আমরা দেখি ওখানে পুলিশ চলে আসে। গুশান ছেলেটিকে অনেক মেরেছে, যার কারণে পুলিশ ওকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর এগুলো যখন স্কুলে জানাজানি হয়, প্রফেসর তো গুশানকে স্কুল থেকেই সাসপেন্ড করে দেয়। কিন্তু গুশানের ফ্রেন্ডরা জানতো এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, গুশান শুধু শুধু তোকে মারবে না। গুশানের এভাবে চলে যাওয়াটা ওরা কোনোভাবেই মানতে পারছে না, বিশেষ করে চ্যাংজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়।
আস্তে আস্তে ওদের ফাইনাল এক্সামের দিনও ঘনিয়ে আসে। টিচার কাং চ্যাংজির মন খারাপ দেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর নিজের পড়াশোনায় মনোযোগ দিতে বলে। একদিন ফ্যাংজি বাসায় ফেরার সময় গুশানকে রাস্তায় কিছু খারাপ ছেলেদের সাথে দেখতে পায় আর ওর সাথে সাথেই চ্যাংজিকে এই বিষয়টা জানায়। এরপর চ্যাংজি তো ওই জায়গায় যায়, তখন দেখতে পায় গুশান অনেক বেশি ড্রিঙ্ক করে আছে। ওরে অবস্থা দেখে চ্যাংজি অনেক বেশি রেগে যায়। তুমি তো এমনটা ছিলে না, নিজের এই অবস্থা কেন করেছো? ওকে এখান থেকে চলে আসতে বলে, কিন্তু গুশান ওখান থেকে যেতে চায় না। চ্যাংজি তো রেগে ওকে চর মারে আর ওকে অনেক কথা শোনায়। আসলে গুশান তো এগুলো ইচ্ছে করে করছিল যাতে চ্যাংজি ওর থেকে দূরে সরে যায়। আস্তে আস্তে ওদের ফাইনাল এক্সামের দিনও চলে আসে। আজকে তো টিচারদের মিটিং ছিল। মিটিং এর মধ্যে টিচার কাংকে একটু আপসেট দেখতে পায়। তখন মিসলি এর কারণ জানতে চাইলে টিচার কাং বলে, আমার এই স্টুডেন্টরা খুবই স্পেশাল, ওরা চলে যাবে সেটা নিয়ে আমার অনেক খারাপ লাগছে। তখন মিসলি বলে, আমরা টিচার, প্রতিটা স্টুডেন্টই আমাদের কাছে মূল্যবান। এই স্টুডেন্টরা হয়তো চলে যাবে, কিন্তু আবারও নতুন স্টুডেন্ট আসবে, এভাবে আমাদের সবাইকে পড়াতে হবে, আর এটাই তো টিচারদের দায়িত্ব। ওদের ফাইনাল এক্সামের আগে তো ফটো সেশন হয়। টিচার কাং ওদের সবার জন্য গিফট নিয়ে আসে। টিচার কাং এর সাথে ওদের বন্ডিং খুব ভালো ছিল, একদম ফ্রেন্ডের মতো। একদিন হঠাৎ করে রাস্তায় গুশান আর চ্যাংজির মুখোমুখি দেখা হয় আর দুজনই দুজনকে সরি বলে ওই দিনের ব্যবহারের জন্য। দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সব মিটমাট হয়ে যায়। এরপর ওদের ফাইনাল এক্সামও শেষ হয়ে যায় আর এবার তো স্টুডেন্টরা অনেক ভালো মার্কস পেয়ে পাস করেছে, যেটাতে সবাই অনেক বেশি খুশি ছিল। ওরা তো সবাই টিচার কাংকে বিশেষভাবে ধন্যবাদ জানায় আর ওনাকে একটা সিডিও দেয়। সবাই চলে যাওয়ার পর টিচার কাং তো ফাঁকা ক্লাসরুমে বসে ওই সিডিটা দেখে। সব স্টুডেন্টরা টিচার কাংয়ের কত প্রশংসা করছে, ওনার সম্বন্ধে কত ভালো ভালো কথা বলছে, যা শুনে টিচার কাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। উনি ভাবতেও পারেনি ওনার স্টুডেন্টরা ওনাকে এত বেশি ভালোবাসে, এতটা রেসপেক্ট করে। তো এভাবে ওদের স্কুল জীবন শেষ হয়ে যায়। এবার ওদের নতুন যাত্রা শুরু। স্কুলের শেষ দিন সবাই দেখা করতে আসে আর আজকে তো লিন অবশেষে নিজের মনের কথা ইনডিরেক্টলি ফ্যাংজিকে জানিয়ে দেয়, আমি তোমাকে পছন্দ করি, হয়তো ভার্সিটিতে গেলে আমার অনেক মানুষের সাথে পরিচয় হবে। তখন ফ্যাংজি বলে, এ কথার মানে কি? তুমি কি চাচ্ছ না আমি অন্যদের সাথে ফ্রেন্ডশিপ করি? তখন লিন বলে, আমি তোমাকে ফ্রেন্ডশিপ করতে নিষেধ করছি না, আমি চাই না তুমি কাউকে নিজের বয়ফ্রেন্ড বানাও, কারণ আমি তোমাকে ভালোবাসি। সেটা শুনে ফ্যাংজি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ফ্যাংজিও তো লিনকে প্রচন্ড ভালোবাসতো। এরপর আমরা একদম 10 বছর পরের সিন দেখতে পাই। আজকে ওদের স্কুলের রিইউনিয়ন পার্টি ছিল, যেখানে সবাই অ্যাটেন্ড করে। এখানে আমরা সবাইকেই সাকসেসফুল দেখতে পাই। এখন তো গুশান অনেক বড় বিজনেসম্যান হয়ে গিয়েছে আর আমাদের সে ছোট্ট ইয়ান খুব ভালো একজন টিচার। লিন ওর কাজের জন্য অ্যাব্রোডে থাকে, যার কারণে আজকের এই পার্টিতে আসতে পারেনি। ফ্যাংজি তো লিনকে ছাড়াই পার্টি অ্যাটেন্ড করে আর এখানে ফ্যাংজি সবাইকে জানায় কিছুদিনের মধ্যে ফ্যাংজি আর লিন বিয়ে করতে চলেছে, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওখানে আমরা চ্যাংজিকে দেখতে পাই আর এখানে আমরা জানতে পারি চ্যাংজি আর গুশান অনেক আগেই বিয়ে করেছে, কিন্তু দুজন ব্যস্ত থাকায় ওদের দুজনের কমই দেখা হচ্ছে ইদানিং। বিয়ের পরে ওদের সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না। আর এর মধ্যে হঠাৎ করেই চ্যাংজি জানতে পারে ও যে প্রেগন্যান্ট, যেটা তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ ওর আর গুশানের সম্পর্কটা এমনিতেই খারাপ যাচ্ছে। ও তখন ফ্যাংজির সাথে ওর প্রেগনেন্সির কথা শেয়ার করে। ও ভাবে এই বাচ্চাটা ও রাখবে না, কিন্তু ফ্যাংজি যেটা শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়। ওর সাথে সাথে গুশানকে এ ব্যাপারে জানায়। গুশান যখন জানতে পারে তখন তো ও চ্যাংজিকে বোঝানোর চেষ্টা করে, এখন থেকে আমি নিজে ব্যস্ত লাইফ ছেড়ে তোমাকে সময় দিব। তখন চ্যাংজি ওকে সরি বলে, আসলে ওর জবের জন্য ও গুশানকে এমন সময় দিতে পারছিল না। আর দুজনে তখন ডিসিশন নেয় ওরা একটা পিসফুল লাইফ লিড করবে, যেখানে ওরা থাকবে আর ওদের ছোট্ট বাচ্চা থাকবে। এরপর আমরা দেখতে পাই অবশেষে লিন অ্যাব্রোড থেকে ফিরে আসে, যেটাতে ফ্যাংজি অনেক বেশি খুশি হয়। কিন্তু এরপরই জানতে পারে একটা প্রজেক্টের জন্য ওর আবারও আফ্রিকা যেতে হবে, যেটাতে ওর মনটা একটু খারাপ হয়ে যায়। কিন্তু লিন ভাবে ও এবার আর আফ্রিকা যাবে না। ফ্যাংজি বলে, কেন যাবে না? লিন বলে, আমাদের দুজনের বিয়ে হবে, যে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ফ্যাংজি বলে, তুমি আমার জন্য নিজের স্বপ্নগুলো এভাবে ছেড়ে দিও না, আমি চাই না তুমি আমার জন্য কম্প্রোমাইজ করো। লিন বলে, আমি কম্প্রোমাইজ করছি না, আমার স্বপ্ন তো তুমি। কিন্তু ফ্যাংজি এটা কোনোভাবেই মানছিল না। ও চাচ্ছে না লিন ওর জন্য এত বড় অপরচুনিটি মিস করুক। কিন্তু লিন কোনোভাবেই ফ্যাংজিকে ছেড়ে এবার যাবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, এবার আমি তোমার সাথে থাকতে চাই, আমরা দুজন মিলে আমাদের ভবিষ্যৎটা গোছাতে চাই। যেটা শুনে ফ্যাংজিও খুশি হয়ে যায় আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো, বাই।